নমস্কার, সুপ্রীতিদের পেজে আপনাদের সবাইকে স্বাগত। সবাই জয়েন করুন এবং যারা আমাকে ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছেন একটু কমেন্টস করবেন। আজকে লাইভ আমাদের খুব তথ্য সমৃদ্ধ লাইভ এবং একটু অন্যরকম লাইভ, যেটা আমাদের হাই তনিমা, আমাকে ঠিকঠাক দেখা গেলে সবাই একটু কমেন্টস করো। এবং আপনাদের আমি এইটুকু কথা দিতে পারি যে আজকের লাইভটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হবে সকলের জন্য। এবং এই সিচুয়েশানে দাঁড়িয়ে হ্যালো সংযুক্তা রয়চৌধুরী, সবাইকে দেখতে পাচ্ছি। আমি কিন্তু আজকে একটু কমেন্টস কমই পড়বো, তাই শুরু করার আগে একটু সময় নিচ্ছি এবং আমাকে একটু কমেন্টস করে জানান সব কিছু পরিষ্কার শুনতে পাচ্ছেন কি না, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কেমন লাগছে। কিন্তু আজকে আমরা যা শুনবো সেটাই কিন্তু আমাদের ব্রেনে একটা বিশাল বড় ইম্প্যাক্ট ফেলবে। এবং আপনাদের মধ্যে প্রচুর মানুষ আমাকে রিকোয়েস্ট করেছেন যে মেডিটেশন নিয়ে কিছু বলতে আজকে লাইভটার সাথে। অবভিয়াসলি আজকের লাইভটা মেডিটেশনের সাথেই সম্পর্কযুক্ত। থ্যাংক ইউ সবাইকে। মিউজিকটা কি, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কি আরেকটু বাড়াবো? তাহলে দেখুন তো শুনতে বেশি ভালো লাগবে কি না। আত্রির মাচা শ্বেতা মুখার্জি, আচ্ছা হ্যাঁ, অনেকের সাথে কাউন্সিলিংয়ে কথা হয়। আর আমাদের একটা মেডিটেশনের সেশন হবে লাস্টে কিছুক্ষণ, আধ ঘন্টার জন্য। যদি আপনারা ইন্টারেস্টেড হন, যারা ইন্টারেস্টেড হন তারা অবভিয়াসলি মেডিটেশনটা করবেন। সব ওকে, থ্যাংক ইউ। আর থ্যাংক ইউ রাতুলা। এবং যাদের মনে হবে যে এই সময় অনেকের বাড়িতে একটু প্রবলেম থাকে এই সময় মেডিটেশন করতে, তারা পরেও এটা ট্রাই করতে পারেন। বা অন্ধকার করে মেডিটেশন করার সময় আমরা কিন্তু পুরো লাইট অফ করে মেডিটেশন করব, ঠিক আছে? এবং এই মেডিটেশনটা ভীষণ সোলকে, মাইন্ডকে, অরাকে একটা, আমি এইটুকু আপনাদেরকে বলতে পারি এবং এইটা আপনারা এক্সপিরিয়েন্স করবেন যে একটা লাইফের অন্য স্তরে গিয়ে আজকে লাইফটা শেষ হবে। আজকে যেখান থেকে শুরু করেছেন এবং যেখানে গিয়ে শেষ করবেন সেই স্টেজ দুটো কিন্তু পুরোটাই আলাদা, এইটুকু প্রমিস আমি আপনাদের করতে পারি। এবং এটা আমার ডেইলি লাইফের একটা অভিজ্ঞতা জাস্ট শেয়ার করবো, যেটা আমার ডেইলি লাইফের প্র্যাকটিস। ডেইলি আমাদের প্রত্যেকের এটা হওয়া উচিত। একটু সবাই জয়েন করুন ধীরে ধীরে। আমি একটু ওয়েট করছি, কারণ আমি একবার শুরু করে দিলে আজকে আর মাঝে কোনো কথা বলবো না। এবং আমি কিন্তু কমেন্ট সেকশনটা অফ করে দেবো যখন আমাদের মেডিটেশন হবে। আপনারাও কিন্তু সবাই কমেন্ট সেকশন অফ করে দেবেন, শুধুমাত্র আমাকে শুনবেন। যখন মেডিটেশন আমরা শুরু করব আমি বলে দেবো যে এবার শুরু হবে। আগে আমরা একটু মিউজিকটা একটু লো আছে, মিউজিকটা আরও একটু বাড়িয়ে দেবো। এবার ভালো লাগছে শুনতে? এর থেকে বেশি বাড়াবো না, তাহলে আমার কথা বলতে অসুবিধা হবে বা আমার কথাটা চেপে যাবে। যারা কোনো রকম, খুব সুন্দর, থ্যাংক ইউ। আমি একটু আমার নাম্বারটা পিন পোস্ট করে দিই। আমার লাইভটা কি শেয়ার করেছো রনিমা? আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করবো যে আজকের লাইভটা আমাদের একটা অন্য স্টেজের লাইভ। এটা অ্যাস্ট্রোলজির থেকে, অ্যাস্ট্রোলজির একদম বেস, যা রুট, যেখান থেকে অ্যাস্ট্রোলজি উঠে এসেছে। যারা বলেন অ্যাস্ট্রোলজির সাথে সায়েন্সের কোনো সম্পর্ক নেই, আমি আপনাদের প্রত্যেকটা স্টেপে স্টেপে বুঝিয়ে দেবো যে কোথায় আমাদের শরীরের সাথে অ্যাস্ট্রোলজি চক্র, আমরা বেসিক্যালি কিসের দ্বারা পরিচালিত হচ্ছি, কে আমাদের পরিচালনা করছে, এবং আমরা কোথায় গিয়ে নিজেদের খেই হারিয়ে ফেলি জীবনে। মনে হয় যে জীবনটুকু সবটুকুই শেষ হয়ে গেল, এবার সুইসাইড করা ছাড়ার কোনো গতি নেই, বা আমাকে নেশা করতে হবে বা কিছু এই সমস্ত করতে হবে, নেগেটিভ অরা আমাদেরকে এসে ধরে। তখন আমরা নিজেরা কিভাবে সারভাইভ করব? আমাদের নিজেদের মধ্যে সেই সারভাইকাল যে মানে পসিবিলিটি, সেগুলো সমস্ত কিছু ঈশ্বর দিয়ে পাঠিয়েছেন। আমরা কোথাও কিছু খুঁজে পাচ্ছি না, বিকজ আমরা অন্ধকারে রয়েছি। এই অন্ধকারটা একবার যদি, ভেতরের অন্ধকারটা আমরা কাটিয়ে দিতে পারি এবং এই অন্ধকারের মধ্যে যদি ঠিকঠাক জায়গায় গিয়ে আলো পড়তে পারে, তাহলে অটোমেটিক্যালি জীবনের নেগেটিভিটিগুলো এমনিই চলে যাবে। আমি হয়তো সকলের কমেন্টস আজকে পড়বো না এবং সকলের কমেন্টসের উত্তর দেবো না। কি যে ভালো লাগছে, খুব ভালো লাগবে। আমি একবার শুরু করি, দেখবেন আজকে কোথায় হারিয়ে গেছেন। এবং আরেকবারও বলছি সবাইকে, যারা যারা লাইভটা দেখছেন তারা অবভিয়াসলি লাইভটা শেয়ার করবেন। এটা আমি চাই, এটা আমার লাইফের উদ্দেশ্য, যে জীবনে অ্যাস্ট্রোলজিটাকে একটা অন্য স্টেজে নিয়ে যাওয়া। এই স্টেজটা পেরোতে গেলে আমি একা পেরোতে পারবো না, আপনাদের সবাইকে লাগবে। এই যে অ্যাস্ট্রোলজি নিয়ে এত মিথ, কত চিৎকার, মাঙ্গলিক, কালসর্প, অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজি এর থেকেও বিয়ন্ড এভরিথিং। এবং আমাদের মধ্যে ঈশ্বর
কুটে কুটে প্রচুর জিনিস দিয়ে রেখেছেন, আমরা কোথায় যেন নিজেকে হারিয়ে ফেলেছি। সবসময় ভাবছি যে কী প্রবলেম আমার, এটা নেই এটা ওটা নেই। মেডিটেশন নিয়ে অবভিয়াসলি মেডিটেশন আজকে আমাকে শুধু ফলো করবেন যারা মনে করছেন যে মেডিটেশন, এবং এই মেডিটেশনটা আপনারা ডেইলিকার লাইফে করতে পারেন। এই জন্য যখন ঘুম আসবে না, যাদের প্রবলেম খুব শারীরিকভাবে প্রবলেম, যাদের মনে হয় যে ওষুধ না খেলে আমার ঘুম আসছে না, বা আমার হাইপার টেনশন, কিছুতে প্রেশারকে কন্ট্রোল করতে পারছেন না, সব কিছুই এক নিমেষে কন্ট্রোল হয়ে যাবে। এবং আরেকটা কথা বলে দিই, এটা লাইফের ফার্স্ট পার্ট। আজকে এরপর যে সেকেন্ড পার্টটা হবে সেটা আমি মুদ্রা নিয়ে বলবো, যেটা যোগ মুদ্রা, জ্ঞান মুদ্রা, বায়ু মুদ্রা, তারপর হচ্ছে সমুদ্র বরুণ মুদ্রা, এটা হচ্ছে বরুণ মুদ্রা। এরকম নানান রকম মুদ্রা আছে, বায়ু মুদ্রা, জ্ঞান মুদ্রা, অপান মুদ্রা, এই ধরনের মুদ্রা, এবং আঙুলের সাথে কোথায় কোথায় সম্পর্কিত, আমাদের শরীরের অর্গানের কোথায় ডিস্টার্বড হয়, যখন আমাদের শরীর ডিস্টার্ব হতে থাকে, কেন হচ্ছে, সমস্ত কিছু নিজের শরীরের মধ্যে সলিউশন লুকিয়ে আছে। চলুন শুরু করি আমাদের টপিক। নিশ্চয়ই আমার ভয়েস ক্লিয়ার, আর আমি দেরি করব না। সবাইকে রিকোয়েস্ট করবো লাইভটা প্লিজ শেয়ার করুন। এটা আমাকে শেয়ার করছেন না, সুপ্রীতি দেকে শেয়ার করছেন না, নিজের এই যে আমরা এত নেগেটিভিটি, এত কিছু, এই যে যারা বলেন যে দিদি আপনার কখনো ক্লান্ত লাগে না, বা সারাক্ষণ কাউন্সেলিং করছেন, বা আপনি যখন নিজের মধ্যে বুঁদ হয়ে যাবেন, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন যে পৃথিবীতে অনেকগুলি সুখই তো সুখ, জৈবিক সুখের মধ্যে সব থেকে বড় সুখ হচ্ছে মানুষের নানান ধরনের আমাদের জৈবিক প্রবৃত্তি আছে, কিন্তু যখন ঈশ্বর দর্শন হয় সেই সুখটা এমন একটা সুখ যেটা নিজের শরীরকে নিজে চাটতে ইচ্ছা করে, যে এটা হচ্ছে অদ্ভুত একটা ফিলিংস। যখন আপনি বুঝতে পারবেন যে আপনি কোথাকার অংশ, বা আপনি এই সমস্ত সৌরমণ্ডলের একটা অংশ, যেটা বাইরের থেকে দাঁড়িয়ে সৌরমণ্ডলকে আমরা দেখি। যদি শুরু করি আমরা এবার একটুখানি, আর ভূমিকা না করে, এবং তার সাথে সায়েন্স থাকবে, তার সাথে স্পিরিচুয়ালিটি থাকবে, আমাদের শরীরে চক্রগুলো কোন গ্ল্যান্ডকে নির্দেশ করে, সমস্ত কিছু থাকবে। লাস্টে থাকবে মেডিটেশন। এখন যাদের টুকটাক কাজ আছে একটু সেরে নিতে পারেন, বা আমি বলবো কাজ তো অলওয়েজই করবেন, করতেই হবে, এটা জীবনের অংশ। কিন্তু এই আধ ঘন্টা বা 15 মিনিটের আমি আপনাদের একটা ছোট জার্নি করাবো, কারণ পুরোটা এখানে বসে সম্ভব না। এবং আপনাদের সকলকে রিকোয়েস্ট করব, যখন সেটা শুরু হবে তখন কিন্তু কমেন্ট সেকশনটা অফ করে রাখবেন, চোখের সামনে যেন ব্লাইন্ড থাকে, শুধু নিজেকে দেখবেন, আর কিছু না। তো আমরা শুরু করি। ফার্স্টে হচ্ছে যে শরীর, আমাদের ভৌতিক শরীর, আমরা যাকে দেখছি, আপনারা আমাকে দেখছেন, আমি একটা ভৌতিক শরীরে কতগুলো মলিকিউলসের সমাহার, আর কিছু না। আমাদের প্রত্যেকের জৈবিক শরীর, এই কাঠামোটা, ভৌতিক একটা অস্তিত্বটা কিন্তু কতগুলো রক্ত মাংসের, কিন্তু তার ভেতরে যে সুইচ রয়েছে, তার ভেতরে যে অরা আমাদেরকে অলওয়েজ মুভ করছে, যে হুইল, যেখান থেকে শক্তি তৈরি হচ্ছে, সেখানে আমাদের শরীরে 114টা টোটাল চক্র রয়েছে। এই চক্রগুলির মধ্যে 2টো চক্র শরীরের বাইরে থাকে, ভেতরে থাকে না। তারপর তাহলে রইল আরো 112টা চক্র। এই 112টার মধ্যে 4টে চক্র হচ্ছে বোনাস, মানে এই চক্রের এরকম কোনো ব্যাপার নেই যে ওই চক্রগুলোকে আলাদা করে জাগরণ করতে হয়। তাহলে কটা গেল গিয়ে, 4 আর 2 6, সেই দুটোকে যদি আমি ছেড়ে দিই তাহলে 108টা চক্র রয়ে গেল। এই 108 কথাটা দেখবেন বারবার ঘুরে ফিরে আসে আমাদের লাইফে। কেন ঘুরে ফিরে আসে এটা, এবং সৌরমণ্ডলের সাথে বিশাল বড় একটা সম্পর্ক রয়েছে এই 108 সংখ্যাটার। এই 108টি চক্রের মধ্যে, যেটি শরীরের মধ্যে রয়েছে, চারিপাশে ছড়িয়ে আছে, শরীরের নানান অংশে, কোথাও হাতে কিছু চক্র, কিছু পায়ের তলায় চক্র, শরীরে নানান পয়েন্ট আছে। যারা দেখবেন এরকম জাপানি সিনেমায় প্রচুর দেখা যায়, যারা এই জুডো প্র্যাকটিস করেন, ওরা এমন একটা জায়গায় পয়েন্টে আপনাকে মানে প্রেস করবে যে আপনার শরীরটা পুরো লক হয়ে যেতে পারে। আমাদের শরীরে নানান রকম পয়েন্ট রয়েছে। এই পয়েন্টসগুলির মধ্যে যদি 21টা পয়েন্ট, 21 পয়েন্টস, অর্থাৎ 21 চক্রাস যদি নর্মাল মানুষের সকলেরই অ্যাক্টিভ থাকে, তার জন্য আমাদেরকে বাইরে থেকে দেখলে মনে আমরা সবাই স্বাভাবিক মানুষ। যাদের 21টা চক্র, 108টা চক্রের মধ্যে কোনো একটা ডিস্টার্ব, বা 21টার মধ্যে কয়েকটা জিনিস একটু ডিস্টার্ব, কয়েকটা চক্র ডিস্টার্ব থাকে, তারা কিন্তু অ্যাজ আ হিউম্যান বিইং নর্মাল নয়।
কিছু কিছু ব্রেন ডেট থাকে, কারুর অ্যাবনর্মালিটিস থাকে, নানান রকম প্রবলেম, এগুলো আমরা তাদের মধ্যে দেখতে পাই। যদি 21টা চক্র আপনার মধ্যে অ্যাক্টিভ থাকে, দেন ইউ আর ভেরি ন্যাচারাল অ্যান্ড কমন হিউম্যান বিইং। ওকে, এবার আমাদের মধ্যে আরও কিছু চক্র আছে যেগুলোকে যদি আমরা অতীন্দ্রিয় লেভেলে গিয়ে, এবং এই 21টা চক্রের কথা বলছি, এগুলো যদি স্বাভাবিক থাকে আপনি নর্মাল মানুষের মতো সারা জীবন কাটিয়ে দিতে পারেন। খাওয়া দাওয়া, পড়াশুনো করা, চাকরি করা, যে কোনো যারা ডিপ্রেশনে ভুগছেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট আজকের লাইফ। এই যে 21টা চক্র আমাদের মোটামুটি সবাইকারই অ্যাক্টিভ, কিন্তু বিয়ন্ড দ্য 21 চাক্রাস দেয়ার আর মেনি মোর চাক্রাস, যেগুলোকে অ্যাক্টিভ করলে আমরা অতীন্দ্রিয় শক্তির অধিকারী হই। তখন আমাদের মধ্যে একটা সুপার ন্যাচারাল অ্যাক্টিভিটি হয় এবং আমাদের মধ্যে কিছু সেন্সেস কাজ করে, সিক্স সেন্স কাজ করে, অকাল্টকে দেখে বোঝার ক্ষমতা, সামহাও একটা ম্যাজিক্যাল পাওয়ার কাজ করতে থাকে। এবার আমাদের নার্ভাস সিস্টেম, যেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং যেটা পেরিফেরাল নার্ভাস সিস্টেম, এই দুটো নার্ভাস সিস্টেমকে কন্ট্রোল করছে বেসিক্যালি মেইন 7টা চক্র। এই 7টা চক্রকেই আমরা কিন্তু আজকে বিচার করবো এবং 7টা চক্র নিয়ে কথা বলবো। এই 7টা মেইন চক্রে ঢোকার আগে আমরা একটু জেনে নিই যে চক্রগুলি কেমন দেখতে হয়। চক্রগুলো বেসিক্যালি ট্রায়াঙ্গেল শেপড, ঠিক আছে, ট্রায়াঙ্গেল শেপড। এবার তাহলে বলবেন চক্র কেন? চক্র কথার অর্থ কি? চক্র কথার অর্থ হচ্ছে হুইল। তাহলে হুইল তো গোল হয়, এদিকে আপনি বলছেন ট্রায়াঙ্গেল শেপ, তাহলে প্রথমে এটা জানার দরকার। আর সবার আগে জানা দরকার যে হোয়াট ইজ কুণ্ডলিনী। আমরা যে বলছি কুণ্ডলী জাগরণ, কুণ্ডলী জাগরণ মানে কি? হোয়াট ইজ কুণ্ডলিনী? দ্য ফান্ডামেন্টাল লাইফ ফোর্স ইন দ্য এক্সিস্টেন্স ইজ কুণ্ডলিনী। অর্থাৎ আমাদের যে লাইফ ফোর্সটা রয়েছে, ফান্ডামেন্টাল যে লাইফ ফোর্সটা রয়েছে, সেই লাইফ ফোর্সটা যখন একটা জায়গায় কুণ্ডলীকৃত হয়, একটা ছোট্ট ডিমের কুসুমের মধ্যে একটা প্রাণ লুকিয়ে আছে, একটা সেন্ট্রোজমের মধ্যে কিন্তু আমাদের কোষ বিভাজনের সমস্ত কিছু লুকিয়ে আছে। একটা ছোট্ট কোষ যেখান থেকে প্রাণের শুরু হয়েছিল, এটা এক্সপ্যানশন। অর্থাৎ ওই ছোট্ট একটা কোষের মধ্যে যতটুকু এনার্জি, যতটুকু লাইফ গিভিং ফোর্স রয়েছে, আমাদের পুরো শরীরের মধ্যেই সেই লাইফ গিভিং ফোর্সটা রয়েছে। আজকে আমরা সবাই বলি অ্যাস্ট্রোলজি বা স্পিরিচুয়ালিটি এগুলোর কোনো অস্তিত্ব নেই। যারা সো কল্ড এইসব জিনিসকে নিয়ে খুব হাসাহাসি করেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, সব কিছু সৃষ্টি করেছে বিজ্ঞান। সোলকে সৃষ্টি করতে পেরেছে। আইভিএফে আজকে শরীরকে, একটা শরীরও সৃষ্টি করে দেওয়া যায়, কিন্তু সোলকে সৃষ্টি করা যায় না। তাহলে তো আইভিএফ বলতে পারতো বিজ্ঞান একবারই সাকসেসফুল হবে, কিন্তু সোলকে যদি আমরা ধরে রাখতে না পারি, বিকজ আওয়ার চক্রাস আর ডিসব্যালেন্সড ইন মাই ফিজিক্যাল বডি, এইগুলো যদি আমার ডিসব্যালেন্স হয়ে যায়, আমরা কোথায় নিজেরা ডিসব্যালেন্সড হই, সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। কুণ্ডলিনী যোগা ইজ মোস্ট ডেঞ্জারাস থিং, বিকজ কুণ্ডলিনী যখন আপনি ওপেন করতে থাকবেন, তখন আপনি একটা খোলা জানলার মতন হয়ে যাবে বা খোলা বাড়ির মতন হয়ে যাবে, যেখানে আমাদের শরীরে আমাদের একটা আত্মা থাকে। দেয়ার ইজ আ ওয়ান পার্টিকুলার সোল। আপনি একটা সোল, আমি একটা সোল, এরকম সবাই একটা সোল। এই সোলগুলি কিন্তু ফিজিক্যাল এন্টিটি হচ্ছে সুকৃতি দে, কেউ ফিজিক্যাল এন্টিটিতে, আরও আপনারা যারা সবাই রয়েছেন, এগুলো আমরা প্রত্যেকে এক একটা সোলের অংশ, তাই তো? কিন্তু এই সোল যখন কুণ্ডলী জাগরণে জাগ্রত হয়, তখন আমরা সোলের সাথে কথা বলতে পারি। আমরা যেমন নিজেদের সাথে নিজেরা কথা বলতে পারি না, নিজেদের সাথে নিজেরা রিয়ালাইজ করতে পারি না। কেন নিজেরা রিয়ালাইজ করতে পারি না নিজেদেরকে? কারণ আমাদের চক্রগুলো ব্লকড হয়ে গেছে। যেটা বিবেকানন্দের ভাষায় বা নানান রকম মহিষীদের কথায় যদি আমরা বলি যে অষ্টপাশে বিদ্ধ হয়ে গেল শরীর। এই অষ্টপাশ কি সেটা নিয়ে বলার আগে, কেন কুণ্ডলিনী যোগা ইজ ভেরি মাচ ডেঞ্জারাস? বিকজ ইট ইজ ভেরি মাচ মোস্ট পোটেন্ট থিং। যখন আপনি একটা পোটেনশিয়াল জিনিসকে নিয়ে কিছু করতে বসেছেন, তখন যদি এদিক থেকে সেদিক হয়, আপনি কিন্তু আগুনে হাত দিচ্ছেন। সেই আগুনটা কি একটু বলি। যেমন ধরুন চুল্লিতে বিদ্যুৎ তৈরি হচ্ছে কন্টিনিউয়াসলি, নানান রকম প্রসেসের মধ্যে দিয়ে, থার্মাল গ্রিডের মধ্যে হাই ভোল্টেজ বিদ্যুৎ তৈরি হচ্ছে। ওই বিদ্যুৎটাকে যদি আমি মেন লাইনের সাথে কানেক্ট করে দিই, আমার পুরো মেন লাইন জ্বলে শেষ হয়ে যাবে, তাই তো? ওটা একটা ট্রান্সফরমারের মধ্যে আসে। সেই ট্রান্সফরমার যখন আমার বাড়িতে আসে, মিটার বক্সে আসে, সেই মিটার বক্স মানে মেইন সিস্টেম, মেইন সুইচের মাধ্যমে তারপর আমাদের প্রত্যেকের নিজস্ব আলাদা আলাদা সার্কিটের মধ্যে দিয়ে সেই কারেন্টটা আসে এবং এক একটা করে সুইচ থাকে। আপনি ফ্যানের সুইচ দিলে লাইট জ্বলবে না, তাই তো? প্রত্যেকটা জিনিসের এক একটা আলাদা সুইচ থাকে। আমাদের শরীরে এরকম নানান, এই পুরো শরীরটা একটা কারেন্ট, একটা অদ্ভুত কারেন্ট, যেখানে হাই ভোল্টেজ রয়েছে। এই হাই ভোল্টেজকে যদি আমি কোনোভাবে
জাগ্রত করে দিই তাহলে আমার শরীর পুরো ছারখার হয়ে যেতে পারে। এবং কুণ্ডলিনী যদি একবার, যেটাকে বলে অ্যাওয়াকেন অফ কুণ্ডলী, তখন আপনি একটা আলাদা লেভেলে থাকবেন এবং আপনাকে লোকে উন্মাদ মনে করতে পারে, আপনাকে লোকে পাগল মনে করতে পারে, আপনাকে লোকে অনেক অনেক কিছু মনে করতে পারে, কিন্তু আপনি একটা আলাদা স্টেজে রয়েছেন, যে স্টেজে গেলে নিজে অনেকটা লেভেল থেকে আপনি নিজেকে উঠিয়ে ফেলতে পারবেন। যারা এটা প্র্যাকটিস করেন তারা জানেন, কিন্তু প্রপার গুরু ছাড়া কোনো দিন কুণ্ডলিনী মেডিটেশন প্র্যাকটিস করতে নেই, ঠিক আছে? কারণ তখন আপনার শরীরটা একটা ওপেন বাড়ির মতন হয়ে যাবে, যেখানে নানান রকম সোলরা এসে আপনাকে ডিস্টার্ব করতে পারে, এবং যে সোলরা এসে ডিস্টার্ব করেন তারা বেসিক্যালি কিন্তু নেগেটিভ সোল, কখনো পজিটিভ সোল। দেখবেন পজিটিভ কোনো মানুষ আপনাকে ডিস্টার্ব করবে না, এক ধরনের নেগেটিভ মানুষ থাকেন যারা অন্যের লাইফে নেগেটিভিটি ছড়ানোর চেষ্টা করেন। সেরকম সোলও কিন্তু পজিটিভ আর নেগেটিভ হয়, মানুষের কর্মের ওপর দাঁড়িয়ে সোলকে পজিটিভ বানানো যায়, সোলকে নেগেটিভ বানানো যায়। কুণ্ডলিনী যদি জাগে, দেন you will be in dimension that is changed very very fast, মানে এমন একটা ডাইমেনশনে আমরা যাব যেটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হয় নিজেকে। যেমন আমাদের 3D, এরপর 4D, এরকম নানান রকম ডাইমেনশন রয়েছে, যেই ডাইমেনশনগুলোতে আমরা যদি নিজেকে বিলং করতে পারি, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হয় তখন। তো এই কুণ্ডলিনী বা চক্রগুলো ট্রায়াঙ্গেল শেপের, কিন্তু তাহলে কেন আমরা চক্র দেখছি, কেন গোল দেখছি? কেন কি এইগুলোর থেকে কন্টিনিউয়াসলি কিছু আলো বিচ্ছুরিত হচ্ছে, একটা অরা বিচ্ছুরিত হচ্ছে। আলো যখন বিচ্ছুরিত হয় দেখবেন একটা গোল লাগে, দূর থেকে কোনো আলোকে দেখলে, যে কোনো হাই ভোল্টেজ কিছু জ্বলছে, দেখবেন একটা গোল বৃত্তের মতন জিনিসটা দেখা যায়। বাল্বের শেপটা কি আমরা দূর থেকে বুঝতে পারি? একটা গোল শেপ শুধুমাত্র বোঝা যায়, সেটাই হচ্ছে ব্যাপার চক্র। এবং আরেকটু যদি প্রিসাইসলি বলি, যারা আমরা সবাই মোটামুটি ছোটোবেলায় প্রিজম সম্পর্কে একটা আইডিয়া আছে, যারা পরবর্তীকালে ফিজিক্স নিয়ে পড়েছেন তারা আরও প্রিজমের কোয়ালিটি বুঝতে পারবেন। প্রিজমের মধ্যে দিয়ে কিন্তু আলো যখন বেরোয়, কিছু নির্দিষ্ট রিফ্র্যাক্স ইন্ডেক্সের জন্য আলোগুলো কিন্তু স্প্লিটিং হয়ে যায়। আমাদের শরীরে সেই ভিবজিওর রয়েছে, অর্থাৎ ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ অ্যান্ড রেড, এই যে ভিবজিওর, এগুলো সম্পর্কে আমাদের এবার শুরু হোক আস্তে আস্তে কথা বলা। কিন্তু একটা কথা এখানে বলা দরকার, যে আমাদের শরীরের যে নাড়ি এবং যে ঊর্জা, এইটার মিলন বিন্দুটাই কিন্তু এক একটা চক্র, এবং এই 7টা চক্র বেসিক্যালি আমরা যদি জাগিয়ে নিতে পারি, বা 7টা চক্রের উপর আমাদের লাইফের মেইন জিনিসগুলো লুকিয়ে আছে। এবার আমরা বলি যে কেন 108, যেটা আমি বলছিলাম যে 108 নিয়ে কথা হচ্ছিল, বিকজ আপনি যদি সমস্ত কিছুতে দেখেন, যখন আমি হোরারি অ্যাস্ট্রোলজি করি আপনাদের সাথে, তখন আমি অনেক সময় বলি যে 1 থেকে 108-এর মধ্যে একটা সংখ্যা ধরুন। হ্যাঁ, কেন 108? বারবারই যে সোমা লিখলো 108টা বেলপাতা, এরকম কেন বারবার 108 কথাটা উঠছে? আমি দুটো উদাহরণ দেবো, খুব বেশি উদাহরণ দেবো না। সেটা হচ্ছে আমাদের এই সোলার সিস্টেমে 108 ইট ইজ আ ভেরি ভাইটাল নাম্বার। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হচ্ছে, সূর্যের যে ব্যাস, সেই ব্যাসের থেকে কিন্তু 108 গুণ দূরত্ব। চাঁদের থেকে পৃথিবীর দূরত্ব চাঁদের ব্যাসের 108 গুণ। বারবার এই সংখ্যার মধ্যে 108 ঘুরে ফিরে আসে, এবং এই শুধু এই কটা জিনিস নয়, আরও অনেক জিনিস রয়েছে সৌরমণ্ডলে, যেখানে 108 সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট। এবং এইটা নিয়ে যদি আলোচনা করতে যাই একটা গোটা লাইফ লেগে যাবে। আমি জাস্ট দুটো উদাহরণ দিলাম আপনাদের। এবার আমরা একটু অন্য মানে কুণ্ডলিতে বা চক্রে ঢোকার আগে কয়েকটা জিনিস একটু বলি, যে কেন এই চক্র বা কি এক্সপিরিয়েন্স হয়। যারা এক্সপিরিয়েন্স করেছেন তারা খুব ভালো বুঝতে পারবেন, এখানে আমি বলে খুব বোঝাতে পারবো না। আর আমি অতটাও এক্সপিরিয়েন্স করিনি, যতটুকু এক্সপিরিয়েন্স আমি করছি, বা কিছুটা পড়া কিছুটা এক্সপিরিয়েন্স, তাই জন্য বলতে পারছি। আপনারা যারা সিনেমা দেখেন, ইনসিডিয়াস বলে একটা সিনেমা আছে, ইংলিশ সিনেমা ইনসিডিয়াস, এই সিনেমাটা যারা দেখেছেন তারা জানেন, হলিউডের সিনেমা, যে কিভাবে শরীর থেকে বেরিয়ে গিয়ে নিজেকে কন্ট্রোল করতে পারতো, বাকি জিনিসগুলোকে দেখতে পারতো, শরীর থেকে বেরিয়ে যাওয়া। এটা কিন্তু আমাদের হিন্দু শাস্ত্রের একটা বেসিক এবং এত সুন্দর একটা রিচ একটা ধর্ম। বেসিক্যালি সনাতন ধর্ম কোনো ধর্ম নয়, ইট ইজ আ প্র্যাকটিস অফ ওয়েল ব্রিঙ্গিং অফ লাইফ, যে আপনি কী করে নিজেকে আরও ভালো করতে পারবেন। সেই অথবা যদি ডক্টর স্ট্রেঞ্জ সিনেমাটা দেখেন, দেখবেন ওখানে কি করে কুণ্ডলী জাগরণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, কিভাবে নিজের শক্তিকে নিজে জাগরণ করা যায়, নিজের শরীরের বাইরে বেরিয়ে গিয়ে
এমন একটা ফিলিংস হয় যে আপনি সব কিছুকে বাইরে থেকে কন্ট্রোল করতে পারছেন। ঠিক আছে, তো এই যে কেন বারবার আমাদের ইন্দ্রিয়, আমরা যা কিছু ফিলিংস করি, যা কিছু দেখি, সমস্ত তো ইন্দ্রিয় দিয়ে অনুভব করি। 5টা সেন্স অর্গান আমাদের আছে, তাই তো? এই পঞ্চ ইন্দ্রিয়র ব্যাখ্যা কিন্তু গীতাতে খুব সুন্দর দেওয়া হয়েছে। যারা গীতার ফটো, মেন যে গীতার উপরে যে এনভেলপে ফটোটা থাকে, যেটা খুব পরিচিত একটা ফটো, সেটা হচ্ছে যে অর্জুন বসে আছে রথে, কৃষ্ণ রথ চালাচ্ছেন, তাই তো? এটা একটা খুব কমন ফটো, এটা একটা আলাদা সূক্ষ্ম অন্তর্নিহিত অর্থ আছে। চ্যারিয়েট হচ্ছে বেসিক্যালি, রথটা এখানে শরীরের সাথে তুলনা করা হয়েছে, এবং ভেতরে বসে থাকা অর্জুন যে যোদ্ধা, সে কিন্তু সোল। অর্থাৎ আমরা আমাদের শরীরের মধ্যে, এই শরীরটা হচ্ছে একটা রথের মতো, যেটা নিয়ে চলছি আমরা। সোল হচ্ছে আমাদেরকে পরিচালনা করছে, সোলকেই যুদ্ধ করতে হয়, সোলকেই ডিসিশন নিতে হয়, সোলকে সমস্ত কিছু সামলাতে হয়। কিন্তু সে কৃষ্ণ বা পরমাত্মা, তিনি হচ্ছেন আমাদের বুদ্ধি দিচ্ছেন। অর্থাৎ যে রথকে চালাচ্ছেন সে কিন্তু পরমাত্মা। আমরা ভাবছি আমরা রথকে চালাচ্ছি, একদমই না। রথকে চালাচ্ছেন কিন্তু তিনি, সেই পরমাত্মা। আমরা শুধুমাত্র সেই রথের একজন সারথি, যে রথ চালাতে চালাতে বা রথে চড়তে চড়তে নানান রকম জিনিস এক্সপিরিয়েন্স করতে করতে যাচ্ছি, এবং নানান রকম ঘটনার শিকার আমরা হচ্ছি। তার মধ্যে দিয়ে আমরা নিজের লাইফকে কতটা পজিটিভ বানাতে পারছি, কতটা নিজেদের উন্নত বানাতে পারছি, সব কিছুই কিন্তু আমাদের নিজেদের উপর নির্ভর করে। এবং ঘোড়া, 5টা ঘোড়াকে এখানে দেখুন, 5টা ঘোড়া থাকে শ্রীকৃষ্ণের রথের, অর্জুনের রথের 5টা ঘোড়া। এই 5টা ঘোড়া বেসিক্যালি 5টা সেন্স অর্গান। আমাদের লাইফে এত ঘটনা ঘটে, সব কিছু যাই আমরা দেখি, আমরা পঞ্চ ইন্দ্রিয় অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টা ইন্দ্রিয় দিয়ে, সেন্স অর্গান দিয়ে আমাদের ভৌতিক শরীর এক্সপিরিয়েন্স করে। কিন্তু আমাদের একটা সূক্ষ্ম শরীরও আছে, যেটার ওপর এই যে আমরা হরোস্কোপ নিয়ে এসেছি। কি করে হরোস্কোপ দেখলে বোঝা যায় যে আপনার বিপদ আসতে চলেছে, আপনার এই জায়গাটা গন্ডগোল হতে চলেছে? যারা সময়ে কথা শোনেন, ঠিক করে সব কিছু করেন, তাদের এত বড় বিপদ আসে না। তারা অনেকটা সিকিউর থাকেন, তাদের শরীর বেসিক্যালি খুব ভালো থাকে। কেন ভালো থাকে? কারণ তাদের চক্রগুলোর উপর কন্ট্রোল দেয় হচ্ছে প্রপার ওয়েতে প্রাণ প্রতিষ্ঠা করা রত্ন। কেন প্রাণ প্রতিষ্ঠার কথা বারবার বলা হচ্ছে? কারণ আপনার প্রাণ সকলের প্রাণের সাথে মেলে না। আমার বাড়িতে যে সুইচটা রয়েছে, আমি যদি মনে করি এসি অন করবো, তো এসি সুইচ আমাকে দিতে হবে। যদি মনে করি টিভি অন করবো, টিভি সুইচ দিতে হবে। 7টা বেসিক সুইচ আমার হরোস্কোপের মধ্যে বা আমার শরীরের মধ্যে রয়েছে। এবং আমাদের যে শরীরটা না, এটা হচ্ছে মহাজাগতিক বিশ্বের একটা ব্লু প্রিন্ট। প্রত্যেকে আমরা এক একটা করে ব্লু প্রিন্ট। এবং পুরো জগৎটা, পুরো মহাজাগতিক যে পৃথিবীর যে সমস্ত কিছুর যে প্ল্যান, সেটার একটা সমগ্র ছোট্ট অংশ আমরা। এবং আমাদের মধ্যেই ভগবান রয়েছে, আমাদের মধ্যেই, কারণ আমরা তো তার অংশ। একটা ছোট পরমাণুর মধ্যে, যেমন ডাল্টন বলেছিলেন, একটা ছোট পরমাণুর মধ্যে একটা আয়রনের অ্যাটমের মধ্যে কিন্তু আপনি আয়রনের ধর্ম খুঁজে পাবেন। সেরকম পুরো হোল ওয়ার্ল্ডের যে সমস্ত কিছু, যে ধর্ম বা ওয়ার্ল্ডের যে এক্সপিরিয়েন্স, সেটা আমাদের শরীরের মধ্যেই ভগবান দিয়ে পাঠিয়েছেন। বাট আমরা অষ্টপাশে বিদ্ধ হয়েছি। অষ্টপাশ মানে কি? আমরা যখন লোভ, ক্রোধ, মোহ এগুলোর মধ্যে পড়ি, ষড়রিপুর আন্ডারে পড়ি, তখন আমাদের নানান রকম এক্সপেকটেশন জন্মায়, এবং এই এক্সপেকটেশন থেকে আমরা আবার পুনরায় আমাদের মায়ের গর্ভে আসি, এবং আরেকটা জনিতে আসি, আরেকটা লাইফে আসি। ঠিক আছে? এই যে আসছি, এই যে আমাদের জার্নিটা, এটা কেউ কন্ট্রোল করতে পারে না, একমাত্র আমি কন্ট্রোল করতে পারি আমার কর্মফল দিয়ে। এবং সেই কর্মফলে যাতে কোথাও ভুল না হয়, তার জন্যই গাইডেন্স বা সঠিক পরিমাণে যে জিনিসটাকে একটা নিজেকে রিজুভিনেট করা, নিজেকে কন্ট্রোল করা, টু কন্ট্রোল ইয়োর সেলফ। যখন অষ্টপাশে, আমি একটা উদাহরণ দিলে আপনাদের বুঝতে খুব সুবিধা হবে। দেখবেন যে ছোটোবেলায় আমরা ফিজিক্যাল সায়েন্সে একটা পরীক্ষা পড়তাম, মনে আছে? যে আলো সরল রেখায় চলে, এটা পড়তে গেলে আমাদের একটা জিনিস পড়তে হতো, যে আমরা কয়েকটা কতগুলো ছোটো ছোটো কার্ডবোর্ড নিতাম, এবং বা পিসবোর্ড নিতাম, তার মধ্যে প্রত্যেকটার মধ্যে একটা করে হোল করা থাকতো, এবং উল্টো দিকে একটা ক্যান্ডেল জ্বালানো থাকতো বা একটা লাইট জ্বালানো থাকতো। এবং একটা কার্ডবোর্ডকে যদি সরিয়ে নেওয়া হতো, তাহলে পেছনের আলোটাকে আর দেখা যেত না, তাই তো? সেরকমই এই যে 7টা চক্র একটা লাইনেই রয়েছে, প্রত্যেকটা চক্র এদিক করে মানে সরে গেছে। এই যে সরে গেছে, ফলে এখানে যে রয়েছে যে সোল, যে
যে ভগবান, যে পরমাত্মা, ওই আলোটাকে আমরা দেখতে পাচ্ছি না। অষ্টপাশ মানে সেই লোভ, সেই কাম, সেই মোহ, যে আমি আমার জিনিস, আমার কিছু, আমার এটা হচ্ছে না, আমি কষ্টে আছি। এই আমি করতে করতে জগতের মধ্যে আমার যে অস্তিত্বটা সেটাই কিন্তু হারিয়ে গেছে। সাপোজ আপনি একটা খুব সুন্দর পার্টিতে গিয়েছেন বা খুব সুন্দর অনুষ্ঠানে গেছেন, সেখানে গিয়ে আপনি কন্টিনিউয়াসলি ভাবছেন যে আমি কখন খাবো, আমি কি পরবো, আমি কি করব, আমি কেন এটা পেলাম না। সবার সাথে আপনি ঝামেলা করা শুরু করে দিলেন যে কেন আমি টাইম মতো এটা পাচ্ছি না ওটা পাচ্ছি। তাহলে আপনি যে ওখানে পিকনিকটা করতে গিয়েছেন সেই আনন্দটাই পুরো লস করে ফেলবেন। আপনি এনজয় করতে পারলেন না। পুরো জার্নিতে শুধু আমি করতে করতে শেষ হয়ে গেল। এইটাও কিন্তু তাই, এই আমিত্ব আমাদেরকে কন্টিনিউয়াসলি নিজের থেকে দূরে নিয়ে যাচ্ছে। আর যখনই আমরা নিজের থেকে দূরে যাই তখন নিজেকে কন্ট্রোল করতে পারি না। সবসময় বলি অমুকে আমাকে খারাপ করেছে, অমুকের জন্য আমার এটা হয়েছে। তো এই কন্ট্রোলটা আমরা কিভাবে করব? কিছুটা মুদ্রার মাধ্যমে করা যায়, বাট মুদ্রা নিয়ে আজকে আমি কথা বলবো না, এটা সেকেন্ড পার্টে। নাহলে কিন্তু আজকে আমাদের লাইফটা বিশাল বড় হয়ে যাবে। এটা সেকেন্ড পার্ট। এবার আমরা একটু মেইন টপিকসে ঢুকি, যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার সাথে থাকবে চক্র কিরকম দেখতে হয়। হ্যাঁ দেবস্মিতা, কনগ্র্যাচুলেশন ফর ইউর নিউ বেবি গার্ল। দেবস্মিতা মা হয়েছে গতকালকেই, এবং আমার মনে হয় এই লাইফটা তোমাকেও খুব রিলিফ দেবে যে যন্ত্রণার মধ্যে তুমি এখন আছো। চলো আমরা শুরু করি তাহলে চক্র নিয়ে। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি একটা ছবি এনেছি যাতে বুঝতে সুবিধা হয়। দেখুন, আমাদের শরীরে বেসিক্যালি 7টা চক্র রয়েছে। আমরা আজকে 7টা চক্র নিয়ে আলোচনা করব, যেটা মেইন 7টা পয়েন্টসকে নির্দেশ করছে। এবং এই চক্রটাই যদি অ্যাক্টিভেট হয়ে যায় আমরা কিন্তু একটু নিজেদের উপর অনেকটা কন্ট্রোল করতে পারি নিজেদেরকে। ফার্স্ট চক্র হচ্ছে একদম যে বেস চক্র, দ্যাট ইজ মূলাধারের ঠিক ওপরে নাভির পোর্শনে, যে আমি একটু বেসিকটা বলে আপনাদেরকে ফটো দিয়ে বোঝাবো তাহলে সুবিধা হবে। দেন তার ঠিক ওপরে নাভির ঠিক 5 ইঞ্চি নিচে যে চক্র রয়েছে, দ্যাট ইজ স্বাধিষ্ঠান অর্থাৎ অধিষ্ঠান। তারপর যেটা রয়েছে একটু ওপরে যদি আমরা আসি, দ্যাট ইজ মণিপুর চক্র, সোলার প্লেক্সাস, মণিপুর চক্র। তার একটু ওপরে বুকের ঠিক মিডিলে যেটা রয়েছে দ্যাট ইজ হার্ট চক্র অর্থাৎ অনাহত চক্র। তারপর যদি আমি আরেকটু ওপর দিকে আসি, যেটাকে বলা হয় থ্রোট চক্র, দ্যাট ইজ বিশুদ্ধি চক্র, বিশুদ্ধি। তারপর যদি আরেকটু ওপরে লেভেলে উঠি, সেটা হলো আজ্ঞা চক্র। এখানে আজ্ঞা চক্র রয়েছে। এবং তারও ওপরে যদি আমি উঠে আসি, এখানে রয়েছে হচ্ছে ক্রাউন চক্র বা সহস্র আধার চক্র, সহস্র আধার। এবার এই চক্র আমাদের কি কি এক্সপিরিয়েন্স করায়, কি কি প্রবলেম করাতে পারে শরীরে, মেন্টালি আমরা কতটা ডিপ্রেসড হয়ে যাই চক্রটা গন্ডগোল থাকলে, সেটা নিয়ে আমরা আলোচনা করি। ঠিক আছে, আমি সবার কাছে একটু অ্যাটেনশন চাইছি এবং এটার মধ্যে ডুবে যান, না হলে এর আনন্দ অনুভব করতে পারবেন না। এই যে ফার্স্ট যেটা রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে আমাদের একটা হিউম্যান বডিজ, আমরা যখন বসি মেডিটেশনে তখন আমি মেডিটেশনের কথাটা বলবো। এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল এন্টিটি, তাই তো? এই এন্টিটি আমরা প্রত্যেকে এক একটি ফিজিক্যাল এন্টিটি। একদম যে রুট চক্র, দ্যাট ইজ মূলাধার মানে কি? মূলাধার মানে হচ্ছে বেসিক। আমাদের জীবনের প্রত্যেকের কিছু বেসিক চাহিদা রয়েছে। বহু শতাব্দী আগে থেকে মানুষের বেসিক চাহিদা ছিল হচ্ছে খাদ্য, বস্ত্র এবং অর্থাৎ রুটি কাপড়া আর মাকান যাকে বলে, অর্থাৎ খাদ্য, বস্ত্র এবং বাসস্থান। এখনকার দিনে আরো দুটো জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে দ্যাট ইজ হেলথ অ্যান্ড এডুকেশন। অর্থাৎ এই 5টা জিনিস যদি ঠিকঠাক না থাকে আমাদের জীবনে, তখন কিন্তু আমরা কোনো কিছুই ঠিক করে করতে পারবো না। আমরা যখন খুব বিপদে পড়ি, খুব প্রবলেমে পড়ি, যে লকডাউন হয়েছে, যখন অসুবিধা হয়েছে, তখন আমরা সবাই ভেবেছি যেন খাওয়ার ব্যাপারটা ঠিকঠাক থাকে, ড্রেস ঠিকঠাক থাকে, আমাদের বাড়ি ঠিকঠাক সিকিওর। তো এই যে মূল আধার অর্থাৎ বেস, রুট চক্র, আমি কোথা থেকে এসেছি, হোয়াট ইজ দ্য রুট অফ মাই সোল। আমাদের প্রত্যেকের শরীরের মধ্যে রুট চক্র যখন ডিস্টার্বড হয়ে যায় তখন আমরা মনে করি আমাদের রুটে কোথাও আঘাত লাগছে। অর্থাৎ দেখবেন কিছু কিছু মানুষ তাকে সবসময় ভাবে যে আমার ক্ষতির জন্য অন্যে দায়ী। আমার বাবা বলেছে বলে আমি ইঞ্জিনিয়ারিং করেছি, আমার মা বলেছে বলে আমি বিটেক করেছি, আমাকে অমুকে বলেছে বলে আমার এটা হয়েছে, আমার এটার জন্য ও দায়ী, আমি কিছু করিনি। অর্থাৎ সবসময় দায়ী নিজের এন্টিটি সম্পর্কে সবসময় অন্যের ওপর নির্ভরশীল, তার কথার কোনো গুরুত্ব নেই। সে খুব তাড়াতাড়ি অন্যের আন্ডারে চলে যায়।
দ্যাট ইজ হিজ রুট চাকরা ইজ ব্লকড। তার রুট চক্র, তার রুটের সাথে কিন্তু সে ছিন্ন হয়ে গেছে, তার শরীর ছিন্ন, অনেকটা দূরে সে রুট চক্রের থেকে। অর্থাৎ এই 7টা চক্রকে যদি আমি একসাথে সাজাই, সেই রুট চক্রটা অনেকটা এদিকে সরে গেছে, ফলে সে নিজের অস্তিত্বকেই ভুলে গেছে। এই রুট চক্রের কালার হচ্ছে, প্রত্যেকটা চক্রের কিন্তু নানান রকম পাপড়ি রয়েছে, শতদল রয়েছে। রুট চক্র মানে আমি এগুলোকে এক একটা নাম দিয়েছি। রুট চক্র মানে হচ্ছে আই নো, মানে আমি জানি, অর্থাৎ আমি নিজে কি, আমার নিজেকে জানা, দ্যাট ইজ রুট। ইট ইজ সিচুয়েটেড অ্যাট দ্য বেস অফ দ্য স্পাইন, আমাদের স্পাইনাল কর্ডের ঠিক নিচে কুণ্ডলীকৃত হয়ে আছে মূলাধার চক্র, বৃশ্চিক রাশিতে অবস্থিত। ঠিক আছে, এই মূলাধার চক্রর মূলাধার চক্র থেকে একটা সাউন্ড বেরোয়। আমরা সবাই জানি যে সূর্য থেকে যে সাউন্ডটা বেরোয়, আপনারা নাসা থেকে প্রচুর এরকম ভিডিও ইউটিউবেও পাবেন বা সায়েন্স জার্নালেও পাবেন, যে সাউন্ডটা বেরোয় দ্যাট ইজ দ্য অনন্তনাদ, অর্থাৎ ওম। এই যে ওম যে উচ্চারণটা, এটা আমাদের ব্রেনকে, আমাদের সোলকে একটা অদ্ভুত রিল্যাক্সেশনে পৌঁছায়। এটা আমরা নিজেরা বুঝি না, কিন্তু দেখবেন এই আওয়াজটা আপনি কন্টিনিউয়াসলি শুনতে শুনতে, যেমন বাচ্চা ঠিক মায়ের আওয়াজকে চেনে, কারণ কি সে তার উৎপত্তিকে চেনে, আমরাও কিন্তু এই ওম সাউন্ডের সাথে আমাদের শরীরটা পুরোভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তাই আমরা এই সাউন্ডটা শুনলে সব থেকে বেশি রিল্যাক্সড ফিল করি। যারা এই ফিলিংসটা বোঝেন না, তারা বেসিক্যালি নিজেকেই খুব বেশি চেনেন না, তারা নিজেই নিজের মধ্যে হারিয়ে গেছেন। এই রুট চক্রের একটা বেসিক সাউন্ড আছে, একটা মন্ত্র আছে, দ্যাট ইজ লাম। লাম, দেখুন আমি যখন বলছি লা, তখন আমার জিভটা ভেতর দিকে আছে, লা, অর্থাৎ লা বললে আমি আমার শক্তিটাকে ভেতরে উদ্গীরণ করছি, দ্যাট ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ এনার্জি। নিজের ভেতরে শক্তিকে আটকে রাখা। যখন মানুষ নিজের ভেতরে শক্তিকে অর্জন করতে শুরু করে, সে নিজে একটা শক্তির বিশাল বড় আধার হতে থাকে। এবং এই মূলাধার চক্রের কালার হচ্ছে রেড কালার। এই যে দেখুন বেনিয়া সহ কলা, লাস্ট হচ্ছে লাল, রেড কালার। ঠিক আছে, তার ঠিক ওপরে যদি আমি যাই, তারপর যখন, অর্থাৎ আমাদের যখন লাইফে মনে হয় যে আমার খাওয়া দাওয়া সব কিছু এগুলো বেসিক ঠিক আছে, আমার বাড়ি ঠিক আছে, আমার খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই, তখন আমরা ভাবি যে আরে আমি সিনেমায় দেখতে যাব, আমি বন্ধুদের সাথে একটু এখানে যাব, ওখানে যাব, এখানে ঘুরতে যাব, ওখানে ঘুরতে যাব, হ্যাঁ এনজয় করব জীবনের যৌবনটাকে, ভালো মতন খুব সুন্দর সুন্দর ড্রেস পরবো, খুব সুন্দর সুন্দর একটা অন্যরকম, অর্থাৎ স্বাধিষ্ঠান মানে হচ্ছে আমার অধিষ্ঠান। জীবনের অধিষ্ঠান কোথায়? আনন্দে, তাই তো? আনন্দের মধ্যে আমরা অধিষ্ঠান করতে পছন্দ করি, ওই জন্য স্ব অধিষ্ঠান। এই যে রুট চক্র, এটার এলিমেন্টস হচ্ছে ফায়ার এলিমেন্টস, আর্থ এলিমেন্ট, এবং এটা আর্থের সাথে যুক্ত। আর্থ মানে কি? আর্থ মানে যখন দেখবেন আমরা পাথরের উপর দাঁড়িয়ে থাকি, মাটির উপর দাঁড়িয়ে থাকি, আমরা নিজেদের কমফোর্টেবল ফিলিংস বলে, আমরা কি কখনো ভাবি মাটিটা নড়ছে? আপনি জলের উপর দাঁড়িয়ে থাকলে নিজেকে হেলদোল অনুভব করবেন, কোথাও অত স্টেবিলিটি থাকে না যেটা মাটির মধ্যে থাকে। অর্থাৎ রুট চক্র যখন ব্যালেন্সড হয়ে যায়, উই উইল বিকাম দ্য মোস্ট সেটেলড ইন আওয়ার লাইফ। ঠিক আছে, এটা এই রুট চক্র কিন্তু 4টে পেটালস নিয়ে তৈরি হয়। সহস্র দল, যেমন আমরা শতদল দেখেছি, সেই শতদলের মধ্যে 4টে দল বা পাপড়ি নিয়ে কিন্তু এই রুট চক্র তৈরি হয়। এবং তার ওপরে যখন আমি আসছি, দ্যাট ইজ স্বাধিষ্ঠান। স্বাধিষ্ঠান চক্রকে কিন্তু কন্ট্রোল করে হচ্ছে ভেনাস, যেমন রুট চক্রকে কন্ট্রোল করছে হচ্ছে মার্স, তারপর আসছে ভেনাস। এবং ইট ইজ দ্য ওয়াটার এলিমেন্টস। আমাদের শরীরে আমাদের ওয়াটার থেকে কি ফিলিংস হয়? জল যেখানে যায় সেই আকার ধারণ করা। অর্থাৎ আমরা যখন একটা আনন্দের জায়গায় যাই, আনন্দের মধ্যে পড়ে যাই, দুঃখের জায়গায় যাই, দুঃখের ফিলিংস হয়। অর্থাৎ ওয়াটার ব্যালেন্স ইন আওয়ার বডি। ওয়াটার ইজ কি বলবো, মানে জল হচ্ছে এমন সম্পর্কিত যেটা আমাদের ফিলিংসকে কন্ট্রোল করে, তাই তো? এই ফিলিংস কিন্তু, যত ফিলিংস হয় সমস্ত কিছু কিন্তু এই স্বাধিষ্ঠান চক্রে হয়। এবং এটার কালার হচ্ছে অরেঞ্জ কালার। এবং এটাকে যদি আমি এক কথায় বলি, দ্যাট ইজ আই ফিল। অর্থাৎ মূলাধার মানে হচ্ছে আই নো মাই সেলফ, স্বাধিষ্ঠান মানে হচ্ছে আই ফিল মাই সেলফ, অ্যান্ড দ্যাট চক্র ইজ কন্ট্রোল বা গভর্নড বাই ভেনাস। শুক্র কন্ট্রোল করে। তারপর যখন আমি আরেকটু উপরে উঠে গেলাম, অর্থাৎ আমি তো অনেকটু আনন্দ করে নিলাম, অনেক কিছু করে নিলাম, আমার খাওয়া দাওয়ারও কোনো প্রবলেম নেই, খাদ্য বস্ত্র সমস্ত কিছু, বাসস্থান সব ঠিক আছে, আমি জীবনে প্রচুর এনজয় করে নিয়েছি। এইবার আমাকে ভাবতে হবে, আমার নিজের কিছু করতে হবে, আমাকে যাতে লোকে চেনে, আমার কি কাজ, অর্থাৎ আমার প্রফেশন, আমি লাইফে কি করতে পারি, দ্যাট ইজ সোলার প্লেক্সিস, অর্থাৎ মণিপুর। মণিপুর মানে হচ্ছে যে মণি মুক্তির আধার। আমি যদি
নিজের জীবনে কিছু করে যেতে না পারলাম, আমাকে লোকে কিভাবে চিনলো, সেটাই হচ্ছে সোলার প্লেক্সিস। এবং আমরা কোথা থেকে আলো পাই জীবনে? সূর্যের থেকে আলো পাই, সূর্যের দ্বারা সমস্ত সোলার সিস্টেম চলছে। এই সোলার প্লেক্সিস বা মণিপুর চক্র ইজ কন্ট্রোলড বাই সান, ইটস কালার ইজ ইয়েলো। এবং এইটার এক কথায় যদি এটাকে বিচার করা যায় সেটা হচ্ছে আই ডু। মূলাধার ইজ আই নো মাই সেলফ, স্বাধিষ্ঠান হচ্ছে আই ফিল মাই সেলফ, অ্যান্ড মণিপুর ইজ আই ডু। হোয়াট ক্যান আই ডু ইন মাই লাইফ, যাতে আমাকে লোকে মনে রাখে আমি সূর্যের মতন হতে পারছি কিনা, অর্থাৎ আমাকে কেন্দ্র করে সবাই ঘুরছে কিনা, আমার জীবনটা কতটা গুরুত্বপূর্ণ, দ্যাট ইজ মণিপুর চক্র। মণিপুর চক্রর ইয়েলো কালার হয় এবং এটার থেকে যদি এটার এলিমেন্টস হচ্ছে ফায়ার। আমরা বলি না আরে ওর মধ্যে তো সেই আগুনটাই নেই, এই আগুনটা কোথা থেকে আসছে? আগুনটা আসছে বেলি থেকে, অর্থাৎ আমরা যেটা বলি যে জঠরাগ্নি। এই আগুন অগ্নিতত্ত্ব যদি গন্ডগোল হয়ে যায় তখন শরীরে ডিসব্যালেন্স হতে থাকে। কি ডিসব্যালেন্স হতে থাকে? শরীরের সাথে কিভাবে সম্পর্কিত আমি বলছি, যখন শরীরকে কেন্দ্র করে কোন গ্ল্যান্ডের সাথে কোন চক্র জড়িয়ে আছে বলবো। এবং আমাদের শরীরে অগ্নিতত্ত্ব গন্ডগোল হতে থাকে, আমাদের মেজাজ নিজের কন্ট্রোলে থাকে না, প্রচণ্ড রেগে যায় কেউ, প্রচণ্ড জেদ হয়। জীবনের সমস্ত ইম্পর্টেন্ট টাইমগুলো ইগো, রাগ, জেদ এগুলোকে কেন্দ্র করে তাদের লাইফ চলে যায়। দ্যাট ইজ দেয়ার মণিপুর চক্র ইজ ভেরি মাচ ডিসব্যালেন্স। এরপর যখন আমি নিজে তো কিছু করে নিলাম, সবই ঠিক আছে, তখন আমি ভাববো যে আমার ভালোবাসার জায়গাটা কোথায়। যখন আমি করতে করতে ক্লান্ত হয়ে যাই তখন একসময় মনে হয় না যে ইস একটু মায়ের কাছে যদি যেতে পারতাম। ধরুন আপনি অন্য শহরে থাকেন বা আপনি বিয়ে করে শ্বশুরবাড়ি, মেয়েদের ক্ষেত্রে খুব কমন, ছেলেদের ক্ষেত্রে আপনার অন্য পরিবার, আপনি অন্য শহরে থাকতেন, তখন মনে হয় না যে মায়ের হাতের রান্নাটা যদি একটু খাওয়া যেত। এটা সকলেরই, অনেকেরই মনে হয় যে যদি পুরনো বন্ধুদের সাথে দেখা হতো, পুরনো জীবনটা আবার ফিরে পেতাম। বা নিজের কিছু কমফোর্ট জোন থাকে যেখানে মানুষ খুব খুশি হয়, তাই তো? অর্থাৎ হার্ট, আমাদের হার্ট কখন খুশি হয়? আমরা বলি না যে আমরা খুব খুশি হয়েছি, আমাদের হার্ট মানে কি? আমাদের খুশির জায়গা, আমাদের ফিলিংস। সেই হার্ট চক্র হচ্ছে অনাহত চক্র, অর্থাৎ যা আমাদের কখনো আহত করে না, অনাহত চক্র। এই অনাহত চক্র কিন্তু গ্রিন কালারের হয় এবং এটার মধ্যে 12 পেটালস রয়েছে। যেমন 4 পেটালস হচ্ছে মূলাধার, নেক্সট হচ্ছে 6 পেটালস হচ্ছে স্বাধিষ্ঠান, 6 petals are in solar plexus, that is মণিপুর চক্র, এবং 12 petals are in অনাহত চক্র। এবং এই অনাহত চক্র যে সাউন্ড, দ্যাট ইজ ইয়াম। ইয়াম ইয়াম বললে একটা অদ্ভুত ফিলিংস হয়, তবে হ্যাঁ এইগুলো কিন্তু উপযুক্ত গুরু ছাড়া কখনো শিখতে নেই এবং অনেক কিছু লাইফে ত্যাগ করতে হয়, না হলে এই প্র্যাকটিস কখনো করা উচিত না। এবার যদি আমার ভালোবাসার জায়গা ঠিক আছে, আমি নিজের ভালোবাসার মানুষকে খুঁজে পেলাম, সব কিছু ঠিক আছে, তখন আমরা সবসময় ভাবি যে আমার সমাজে কি ভূমিকা আছে, বা আমি কোন চক্র কোন ঘরে থাকে না, সব কিছু বড় না। একমাত্র মূলাধার চক্র কন্ট্রোল করে হচ্ছে বৃশ্চিক রাশিকে, বাকি কোনো কিছু সম্পর্ক নেই। এই প্রত্যেকটা গ্রহের সাথে সম্পর্ক আছে। যেমন অনাহত চক্রকে কন্ট্রোল করছে কিন্তু চন্দ্র ইমোশনের কারক গ্রহ। তারপর যখন আমরা একটু উপর দিকে উঠে আসবো, অনাহত চক্র বুকে থাকে, তারপর যখন আমরা উঠে আসবো উপর দিকে, অর্থাৎ আমার কথা, আমার বুদ্ধি, দেখবেন কিছু কিছু মানুষ আছে তার কথাতে পুরো চেঞ্জ হয়ে যায়। একজন সরকার এসে বললেন একদিন নভেম্বর মাসে রাত্রিবেলা যে আগামীকাল থেকে 1000 টাকার নোট, 500 টাকার নোট, সমস্ত নোট বাতিল। ব্যাস, আমাদের পুরো লাইফটাই চেঞ্জ হয়ে গেল, তাই না? কেউ একজন বড় কোনো নেতা ইনস্ট্রাকশন দেয়, আমাদের লাইফ সেভাবেই চলতে থাকে। লকডাউন সহ শুরু হয়ে গেল। কথাটা ভালো হোক কি খারাপ হোক, কিন্তু তার কথার সে ওয়েট আমাদেরকে কিন্তু সেটা বাধ্য করায় মানতে। এরকম প্রচুর মানুষ আছেন যাদের বিশুদ্ধি চক্র, বিশুদ্ধি অর্থাৎ নিজেকে শুদ্ধ করা, তো ফিল্টার ইউর সোল, to filter yourself and to filter your knowledge, to filter your intelligence, যা বলুন না কেন, এই যে ফিল্টারাইজেশন অর্থাৎ বিশুদ্ধি। বিষ মানে কি? কথা সুন্দরভাবে বলুন, কথার মধ্যে মাধুর্য থাকা দরকার, কথা অন্যকে যেন হিল করে এমন কথা বলা, এমন কথা না যে কাউকে বিধিয়ে কথা বলা, কাউকে দুঃখ দিয়ে কথা বলা। এই পাওয়ারটাই যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার সোল কিন্তু আস্তে আস্তে নিম্নগতি প্রাপ্ত হবে। আমরা নিজেদেরকে কন্ট্রোল করছি, এটা বুঝতে পারছি না। ঠিক যেমন যতটা ইলেকট্রিসিটি ব্যয় করবো ততটা মিটার আমাদের দিতে হবে, তাই তো? ঠিক যতটা সোলের এনার্জি ক্ষয় করবো ততটা পরের জন্ম, নেক্সট জন্ম ততটা নিম্নগতি প্রাপ্ত হতে হবে। এই যে
বিশুদ্ধি চক্র, এই বিশুদ্ধি চক্র 16 পেটালস থাকে, ঠিক আছে, 16 পেটালস থাকে এবং এই বিশুদ্ধি চক্রকে কন্ট্রোল করে হচ্ছে বুধ। বুধ মানে কি? বুদ্ধিমত্তা। আমি কি বলছি সেটার উপর ডিপেন্ড করছে হচ্ছে আমি কি, লোকে কি শুনছে। এই দেখুন বিশুদ্ধি চক্র এত ইম্পর্টেন্ট কেন? কারণ কি আগে আমরা মন্ত্র উচ্চারণ করি, সেটাও কিন্তু কথার গলার মাধ্যমে, তাই তো? আমরা কাউকে কিছু বলছি, সেটাও গলার মাধ্যমে। এবং আগেকার দিনে যখন বেদ পড়া হতো তখন যে কোনো ধর্মশাস্ত্র, কিন্তু লেখার কোনো সিস্টেম ছিল না, সব শোনা হতো। ইউ ক্যান ফিল দ্য ভাইব্রেশন, ইউ ক্যান নেভার রাইট দ্য ভাইব্রেশন। ভাইব্রেশন ব্রেনে একটা বিশাল বড় ইম্প্যাক্ট ক্রিয়েট করে এবং এই ভাইব্রেশনের ওপরই সারা পৃথিবী পুরো ওয়েভলেন্থের উপর কন্ট্রোল করে চলছে। এই যে আপনি আমাকে দেখছেন, আমি আপনাদেরকে শুনছি বা দেখছি, সবই তো ভাইব্রেশন, সবই তো ডিভাইস, তাই তো? এই ডিভাইসে যখন কোনো কারণে গন্ডগোল হয়ে যায় তখন সব কিছু উল্টোপাল্টা হতে থাকে। এবং তারপর যদি বিশুদ্ধি চক্রকে কন্ট্রোল করছে, বললাম আমি যে বুধ কন্ট্রোল করছে, এটা গলায় থাকে এবং এর যে মন্ত্র সেটা হচ্ছে হাম, HUM, হাম। এর ওপরে যদি যাই, এর ওপরে দ্যাট ইজ আজ্ঞা চক্র, যেখানে থার্ড আই থাকে, দ্যাট ইজ রুলড বাই স্যাটার্ন। এবং দেখুন বিবজিওর কালারটা কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে না? আমাদের শরীরের মধ্যে 7টা রং, এই যে আমরা স্টোন পরি, কেন পরি? দ্যাট ইজ টু ব্যালেন্স দ্য কালার থেরাপি, দ্য কালার ভাইব্রেশন ইন আওয়ার সেলফ। যে আমাদের মধ্যে যে কালারগুলো, যে চক্রের কালারগুলো মিসম্যাচ হচ্ছে, যার জন্য শরীর গন্ডগোল হচ্ছে, মাইন্ড সোলের সাথে মিলছে না, মাইন্ড শরীরের সাথে মিলছে না, শরীর আর সোল বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, সেই দুটোকে এক করার জন্যই হচ্ছে রত্ন পড়া, স্টোন নয়, রত্ন পড়া। এবং সঠিকভাবে সঠিক সুন্দর প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে রত্ন পড়া, অর্থাৎ আমার প্রাণ কোন গতিতে বইছে সেটা হরোস্কোপে একটা সুন্দর একটা নকশা করে ভগবান পাঠিয়ে দিয়েছেন। এই নকশাটা নিয়ে তুমি যাও পৃথিবীতে। যেমন আমাদের একটা ধাঁধা থাকে না, ধাঁধা নিয়ে গুপ্তধন খুঁজতে হয়, ঠিক লাইফটাও সেরকম। একটা ধাঁধা ধরিয়ে দিয়েছেন ভগবান, সেই ধাঁধাটাকে যদি আপনি খুঁজতে খুঁজতে যান, আপনার হরোস্কোপের মধ্যে, আপনার শরীরের মধ্যে সেই প্রবলেম কিন্তু লুকানো আছে, ঠিক আছে? এইবার এই আজ্ঞা চক্র, অর্থাৎ আমি কি রিসিভ করছি এবং আমি কাকে কি বলছি, দ্যাট ইজ স্যাটার্ন। এই জন্য শনির 7.5 বারবার ঘুরে ঘুরে আসে 29 বছর, 27 বছর অন্তর অন্তর। কেন কি? স্যাটার্ন আমাদেরকে দেখে যে আমরা কতটা ভালো কাজ করতে পারলাম, কি ভালো করতে পারলাম, কতটা নেগেটিভিটিকে বর্জন করতে পারলাম। দ্যাট ইজ আজ্ঞা চক্র। এবং আজ্ঞা চক্র ইজ দ্য সেন্টার অফ ফোরহেড অ্যান্ড ইট ইজ দ্য কালার অফ ইন্ডিগো কালার, ঠিক আছে? এবং এইটা মানে হচ্ছে আই সি, অর্থাৎ আমি কি দেখছি, আমি কি রিয়ালাইজ করছি। এই চক্রটা যাদের ক্ষেত্রে অ্যাক্টিভ থাকে, যেমন ধরুন স্টিভ জবস, তারপর আইনস্টাইন, এদের যে এটা কিন্তু কিছুটা অতীন্দ্রিয় লেভেলের সাথে যুক্ত থাকে, ঠিক আছে? এরা যে সমস্ত আবিষ্কারগুলি জীবনে করেছে, নিউটন বলুন, সমস্ত কিছুই কিন্তু একটা অতীন্দ্রিয় লেভেলে। তারা ঘুম থেকে উঠে বা কেউ স্নান করতে করতে আর্কিমিডিসের মনে হয়েছে, তারা কিন্তু পেন খাতা নিয়ে বসেনি যে এই লটা তারা বানাবেন। এটা রিয়ালাইজেশন, এবং এই রিয়ালাইজেশনটা তখনই সম্ভব হয় যখন তাদের এই লেভেলে চলে যান, মানুষ নিজেকে নিয়ে যেতে পারেন। যেমন আপনারা সকলে জানেন, যারা স্টিভ জবসের জীবনী পড়েছেন, স্টিভ জবসের জীবনের একটা পার্ট আমি আজকে আপনাদের শোনাবো। স্টিভ জবসের জীবনী যারা পড়েছেন, বইটি পাবলিশড হয়েছে অনেক দিন আগেই। সেখানে তিনি কিন্তু নৈনিতালে বহুদিন ইস্কনের সাথে যুক্ত ছিলেন এবং তিনি গীতার প্রতিটি অধ্যায় খুব খুঁটিয়ে পড়েছেন। এবং কেন তিনি নিজেকে, তার অ্যাপেল প্রতিষ্ঠা করার আগে এটা কেন দরকার ছিল, কারণ সেই যে আইডিয়া, সেই যে সুপার আইডিয়া, সেই যে অদ্ভুত যে ম্যানিফেস্টেশন পাওয়ার, ম্যাগনিফিশিয়েন্ট পাওয়ার বা ম্যাগনেটিজম আপনার মধ্যে লুকিয়ে আছে, সেটা ওই জগৎ থেকে মেসেজ না আসলে আপনার মধ্যে সেই আবিষ্কার হবে না। সমস্ত কিছুই তো লুকিয়ে আছে, কিন্তু সেই লুকোনো জিনিসটাকে বুঝতেই পারছি না। ওই বুঝতে পারার জন্য পরমাত্মার হাত খুব দরকার। যারা বলেন বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞান, তো জিনিসকে আবিষ্কার করে, কিন্তু ক্রিয়েট করতে পারে কি? ক্রিয়েট করতে তো পারে না। এবং তার ওপর লেভেলে যদি নিজেকে ওঠা না যায়, দ্যাট ইজ ক্রাউন চক্র, অর্থাৎ সহস্রাধার চক্র, বেগুনি কালার, ওখান থেকে একটা হালকা পিঙ্কিশ ভাব বিচ্ছুরিত হয়। এবং এইটা হচ্ছে টপ অফ দ্য হেড, এখানে থাকে হচ্ছে সহস্রাধার চক্র, সহস্র আধার, অর্থাৎ সহস্র আধার বলে 972 পেটালস, বা এটাকে সহস্র আধার্সের সাথে কথা বলা হয়। এবং সহস্রাধার মানে
হচ্ছে যে সমস্ত কিছুর আধার, ঠিক আছে। এই সহস্রাধার চক্র হচ্ছে অতীন্দ্রিয় লেভেলের সব থেকে হায়েস্ট পর্যায়, এবং এই হায়েস্ট পর্যায়টা কারা অ্যাচিভ করতে পেরেছিলেন? যারা মহর্ষি, শ্রী রামকৃষ্ণ দেব, বিবেকানন্দ বলুন, গৌতম বুদ্ধা বলুন, এরপর এরকম প্রচুর মানুষ এসেছেন যারা নিজেদেরকে এমন স্টেজে নিয়ে গেছেন। আপনারা সকলেই জানেন যে আমি রামকৃষ্ণের জীবনীতে পড়েছি, শ্রী রামকৃষ্ণের জীবনীতে পড়েছি, বা এবং যখন শ্রী অরবিন্দ ঘোষ জেলে ছিলেন তার যে অনুভূতি, শরীরকে ছেড়ে বেরোনো, যেমন আমরা বলি খুব হাস্যকর লাগছে শুনতে, একদমই না। শ্রী রামকৃষ্ণ দেব যখন তার শরীর ছেড়ে বেরিয়ে যেতেন সেটাকে সমাধি অবস্থা বলে। তখন তার ভক্তেরা তার শরীরকে বালিশে ঠেক দিয়ে রাখতেন, শরীরটা দেখাশোনা করতেন। দেখবেন আপনার যদি একটা দাঁত পড়ে বা চুল পড়ে যায়, চুলটা কেটে আপনি যখন চুলটা কেটে রাখলেন তখন চুলটা নর্মালি রয়েছে, আধ ঘন্টা পর দেখুন বা এক ঘন্টা পরে দেখবেন সেই চুলটা কেমন নির্জীব হয়ে গেছে। পর 2-3 দিন পরে দেখবেন চুলটা শুকিয়ে কেমন একটা অদ্ভুত আকার ধারণ করেছে, কারণ তার লাইফ গিভিং ফোর্সটা নেই, তাই তো। সেই যে সহস্রাধার চক্র, এই চক্রের মধ্যে আমাদের সোলের সমস্ত কিছু লুকিয়ে আছে। এবং এই গৌতম বুদ্ধা, আচার্য শঙ্করদেব, এরকম প্রচুর মনীষীরা যারা এসেছেন, যারা নিজেদের অতীন্দ্রিয় শক্তির মাধ্যমে পৃথিবী সমস্ত কিছুকে রিয়েলাইজ করে গেছেন, এবং কিছুটা তাদের জীবনী থেকে আমরা যারা বুঝতে পেরেছি। এই সমাধিটা অনেকটা কিরকম, ধরুন আপনি আপনার ঘরে রয়েছেন, ঘরে তালা দিয়ে গেলেন, আবার ঘরে কিছুক্ষণ পরে এসে চলে আসলেন, অর্থাৎ আপনি ঘরটা ছেড়ে কিছুক্ষণের জন্য গিয়েছিলেন। এই শরীরটাও একটা ঘরের মতো, এইটা ছেড়ে খুব ইজিলি বেরোনো যায় এবং ইজিলি শরীরের মধ্যে ঢোকা যায়। কিন্তু আপনি যদি বাড়ির লকটা খুলে, মানে চাবিটা যদি নিয়ে চলে যান, তালাটা না দিয়ে, তাহলে কি ঢুকতে পারবেন? ঠিক সেরকম ব্যাপার, একদমই ঢুকতে পারবো না, আমরা লকড হয়ে যাব। হ্যাঁ, লাস্টে সব চক্রের নাম আরেকবার বলবো। কেন আমাদের ঢুকতে পারবো না? কারণ আমাদের শরীর তখন লক হয়ে যাবে। একবার যদি মানে কি বলবো, 7টা চক্রকে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে পারি, তখন কিন্তু খুব ইজিলি শরীরের ভেতর ঢোকা যায়। কারণ ওটা হচ্ছে আমার শরীরের মানে কি, আমি যেখান দিয়ে ঢুকছি যেখান দিয়ে বেরোচ্ছি, এটা যদি আমি ভুলে যাই তখন কিন্তু আর সেখান থেকে ঢোকা, সেটা সেই লেভেলের মানুষ যারা ডিভাইন, দে আর নট এনি হিউম্যান বিং, তারাই পারেন, তারাই পেরেছেন। হয়তো ভবিষ্যতেও কেউ আসবেন, আমরা তো অবশ্যই আশাবাদী। কিন্তু এটা মানুষ কন্টিনিউয়াসলি নিজেরা এত পাপ করছেন, কন্টিনিউয়াসলি আমরা যেরকম ম্যাটেরিয়ালিস্টিক লাইফের প্রতি কন্টিনিউয়াস ঝুঁকি, লোভ, আমার 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 এগুলো করতে করতে আমরা নিজেদের সোল থেকে, নিজেদের চক্র থেকে অনেকটা দূরে গেছি। এটা এখানে, ওটা ওখানে, সব দূরে দূরে চলে গেছে। এই যে আমি আরেকবার বলি, এই চক্রগুলোর মধ্যে ফার্স্ট হচ্ছে মূলাধার চক্র, অর্থাৎ যেটা কন্ট্রোল করছে মার্স এবং আর্থ এলিমেন্ট, এবং এটা আমি বেসিকটা বলছি। ইট ইজ দ্য কালার, ইট ইজ দ্য রেড কালার, এবং এটার বেসিক হচ্ছে আই নো মাই সেলফ। তারপর আসছি হচ্ছে স্বাধিষ্ঠান চক্র, যেটাকে বলা হয় স্বাধিষ্ঠান চক্র বা স্যাক্রাল চক্র। স্যাক্রাল চক্র হচ্ছে ওয়াটার এলিমেন্টস, এবং এটাকে শুক্র কন্ট্রোল করে, এবং এটার কালার হচ্ছে অরেঞ্জ কালার। ঠিক যেমন বেনিয়া সহ কালার, ঠিক লাল, কমলা, হলুদ, সবুজ, এরকমভাবে যাচ্ছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে তার ওপরে যদি যাই, স্বাধিষ্ঠান চক্র মানে হচ্ছে আই ফিল। নেক্সট হচ্ছে মণিপুর চক্র বা সোলার প্লেক্সাস, ইট ইজ কন্ট্রোলড বাই সান, এবং এইটার মানে হচ্ছে আই ফিল। তারপর যখন আমি যাব আরেকটু ওপরে, দ্যাট ইজ হার্ট চক্র, অনাহত চক্র, এবং এই অনাহত চক্র কিন্তু গ্রিন কালার এবং বুকের মাঝখানে থাকে। হার্ট চক্র, ইট ইজ কন্ট্রোলড বাই মুন, এবং এটা মানে হচ্ছে আই লাভ, অর্থাৎ আই নো, আই ফিল, আই ডু, আই লাভ। দেখুন এতক্ষণ পর্যন্ত আই, মি অ্যান্ড মাইসেলফই ছিল, অর্থাৎ আমি নিজেকে নিয়েই ভাবছি আমি কি। কিন্তু তার ওপরে যেই চলে যাব বিশুদ্ধি চক্র, তখন আমার কথার অনেক দাম আছে, এবং কথাটা শুনতে কিন্তু আমরা নিজেরা নিজেদের সাথে বলি না। আমার খাদ্য, বস্ত্র, অন্ন আমার ওপর ডিপেন্ড করে, আমার ফিলিংস আমার ওপর, আমার কাজ আমার ওপর, কিন্তু আমি কাকে ভালোবাসি সেটা পুরোটা কিন্তু আমার ওপর না, তাও কিছুটা আমার ওপর, আমার ফিলিংস। কিন্তু আমি কি বলছি সেটা অন্যের ওপরও ডিপেন্ড করে, এবং আমার কথা অন্যের ওপর কি ইম্প্যাক্ট করলো, অর্থাৎ বহির জগতের সাথে রিলেশন। তখন পেটালসগুলো অনেকটা বেশি হয়ে গেল, 16 পেটালস, অ্যান্ড ইট ইজ কন্ট্রোলড বাই বুধ, মার্কিউরি, ইট ইজ দ্য ব্লু কালার। এবং তার ওপরে যদি আসি, তারপর হচ্ছে আজ্ঞা চক্র, যেখানে আমরা টিপ পড়ি, এবং আগেকার দিনে
এখানে ছেলে মেয়ে নির্বিশেষে, ছেলেরাও কিন্তু আমাদের হিন্দু শাস্ত্রে তিলক পরতেন বা চন্দন পরতেন। এই জায়গাটাকে অলওয়েজ ঠান্ডা রাখা খুব দরকার। এই সময়টা, এই জায়গাটা যদি ঠান্ডা থাকে তাহলে কিন্তু অনেক পজিটিভিটি আসে। অর্থাৎ I know, I feel, then I do, I love, then I speak, তারপর হচ্ছে I see, অর্থাৎ আমি কি দেখছি এবং আমি কতটা বেশি দেখতে পারি, শুধুমাত্র একে ওকে দেখছি না। অনাহত মৃদঙ্গ, হ্যাঁ ঠিক বলেছেন। ঠিক তার ওপরে আসছে ক্রাউন চক্র, অর্থাৎ ভায়োলেট ইন কালার, সহস্রাধার, এবং এটা হচ্ছে রিয়ালাইজেশন নির্দেশ করে। রিয়ালাইজেশন কিন্তু শুধুমাত্র ফিলিংস থেকে হয়, যেটা ডিভাইন অনুভূতি, সেটা তো শুধুমাত্র কথা বলে বা আপনি কাউকে ফিল করাতে পারবেন না, তার ফিলিংস তার নিজস্ব ব্যাপার। ঠিক আছে, আশা করি এই জার্নিটা আপনাদের বুঝতে সুবিধা হয়েছে। চক্রকে যদি সহজ ভাষায় বলা যায়, এর থেকে বেশি কিছু চক্র সম্পর্কে জানলে সাধারণ মানুষের কাছে, যাদের চক্র নিয়ে খুব একটা পড়াশোনা করেননি বা এখনো পর্যন্ত চক্র সম্পর্কে কিছু জানেন না, তাদের ক্ষেত্রে এটা খুব ভালো লাগবে। কারণ খুব বেশি ডিটেলসে ঢুকে আমাদের লাভ নেই, আর কুণ্ডলী জাগরণ আমাদের পক্ষে করা সাধারণ মানুষের জন্য করাটা সম্ভব না। এটা করলে অনেক সঠিক গুরু লাগে এবং লাইফে অনেক রেস্ট্রিকশনস লাগে। ঠিক আছে, এইবার আমরা আলোচনা করব প্রত্যেকটা চক্র আমাদের শরীরকে কিভাবে কন্ট্রোল করে। এটা তো মন, মাইন্ড, সোল সব হলো, শরীরের কোন কোন গ্ল্যান্ডকে নির্দেশ করে। ফার্স্ট যেটা মূলাধার চক্র, সেটা হচ্ছে আর্থ এলিমেন্ট, যেটা বললাম, এই রিপ্রোডাক্টিভ গ্ল্যান্ডকে নির্দেশ করছে। রিপ্রোডাক্টিভ গ্ল্যান্ডস, এবং ছেলেদের ক্ষেত্রে ছেলেদের যে মেল রিপ্রোডাক্টিভ অর্গানকে দেখে এবং আমাদের ব্লাডারকে দেখে। ঠিক আছে, এবার এই মূলাধার চক্র যাদের গন্ডগোল হয় তাদের কিন্তু এই ধরনের রোগগুলো হতে থাকে, ব্লাডারের প্রবলেম হতে থাকে, ছেলেদের ক্ষেত্রে নানান রকম মেল রিপ্রোডাক্টিভ অর্গানে প্রবলেম হতে থাকে, তাদের স্পার্ম কাউন্ট কমে যায়, কারণ সন্তান শুক্রাণু থেকে প্রাণ সৃষ্টি হয়, তাই তো। তো মূলাধার চক্র যেটা রুট, অর্থাৎ মূল সৃষ্টি করবে। গাছের যদি মূলই নষ্ট হয়ে যায় তাহলে যেরকম গাছ ধরে থাকতে পারবে না মাটিকে, এই জন্য ছেলেদের মেল রিপ্রোডাক্টিভ অর্গানকে দেখানো হয়েছে। এবং এই রিপ্রোডাক্টিভ অর্গান যাদের ক্ষেত্রে মূলাধার চক্র ডিসব্যালেন্স, তারা কিন্তু নিজেদের সেক্সুয়ালি ব্যালেন্স করতে পারে না। তাদের মেয়েদের মধ্যে ছেলেদের প্রবণতা দেখা যায়, ছেলেদের মধ্যে মেইলি প্রবণতা দেখা যায়, বা তারা কখনো সেক্স চেঞ্জ করেন। দে আর ডিসব্যালেন্সড ইন দেয়ার রুটস, অর্থাৎ তারা কি বা কোথা থেকে এসেছেন বা কি তারা সঠিক ফিল করেন খুব একটা তারা ভালোভাবে বুঝতে পারে না। দে আর ভেরি মাচ ডিসব্যালেন্সড ইন দেয়ার বডি। ঠিক আছে, নেক্সট হচ্ছে স্বাধিষ্ঠান চক্র। স্বাধিষ্ঠান চক্র হচ্ছে সহস্রাধার চক্র, ইজ রুলড বাই জুপিটার, বৃহস্পতি। ঠিক আছে, নেক্সট হচ্ছে স্বাধিষ্ঠান চক্র। স্বাধিষ্ঠান চক্র বেসিক্যালি মেটাবলিজমকে কন্ট্রোল করে, এবং এটা আমাদের অ্যাড্রিনালিন গ্রন্থিকে, যে আমরা বললাম স্বাধিষ্ঠান চক্র ফিলিংস দেখে, যে কিরকম ফিল আমি করি, কোনটা আনন্দ, কোনটা দুঃখ, সমস্ত কিছুর ফিলিংস। এই অ্যাড্রিনালিন গ্রন্থি যখন খুব বেশি খরিত হয়, আমরা খুব বেশি রিয়াক্ট করি, তাই তো, খুব বেশি রেগে যাই, খুব বেশি রিয়াক্ট করি। কিডনিকে কন্ট্রোল করে, ওভারিকে কন্ট্রোল করে, উম্বকে কন্ট্রোল করে, জরায়ুকে কন্ট্রোল করে। দেখবেন স্বাধিষ্ঠান চক্রকে কি বললাম, ওয়াটার এলিমেন্টস। ওয়াটার এলিমেন্টস মানে হচ্ছে যে একটু সুন্দর করে বোঝাই, যে আপনারা যারা জানেন, সবাই জানেন এবং এর ফটোতেও দেখেছেন, যে বিষ্ণুর অনন্ত সজ্জা, জলের মধ্যে সজ্জা। ঠিক আছে, এই সজ্জাটা আমি সবকিছু সাউন্ড লাস্টে আরেকবার বলে দিচ্ছি। ঠিক আছে, স্বাধিষ্ঠান চক্রের সাউন্ড, সমস্ত চক্রের সাউন্ড আমি লাস্টে আপনাদেরকে সবাইকে একটা করে বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি স্বাধিষ্ঠান চক্র যেটা, স্বাধিষ্ঠান চক্র মানে হচ্ছে আমরা যেখানে ওয়াটার এলিমেন্টস, একটু আমি বলে নিই, তারপর লাস্টে সবকটা একবারে বলে দেবো, তাহলে বলতে সুবিধা হবে। স্বাধিষ্ঠান চক্রের আওয়াজ অ্যাকচুয়ালি ভাম, BAM, ভাম। কৃষ্ণের নারায়ণের যে অনন্ত সজ্জা, জলের মধ্যে শুয়ে থাকেন। বাচ্চা কোথায় শুয়ে থাকে? মায়ের গর্ভে, জলের মধ্যে। এই ওয়াটার ব্যালেন্স যখন ডিসব্যালেন্সড হয়ে যায়, তখন বাচ্চা ধারণ করার শক্তি কমে যায় মেয়েদের। এই যে আমি বলি না যে আপনার কনসেপ্ট করতে কি অসুবিধা হচ্ছে বা কিছু, কেন? হরোস্কোপের সাথে চক্রের একটা ভীষণ রিলেশন রয়েছে। এই রিলেশনশিপটা যখন গন্ডগোল হয়, তার হরোস্কোপে, এই যে অনেকে বলে না যে প্রবাল পড়ে নিয়েছি, আমার এটা হয়ে গেছে। প্রবাল পড়লেই হবে? আপনার মূলাধার চক্র যদি ইম্পর্টেন্ট না থাকে, আপনার যদি স্বাধিষ্ঠান চক্রে গন্ডগোল থাকে, তাহলে আপনি প্রবাল পড়ে কী হবে? এই জন্য যা খুশিভাবে স্টোন পড়তে নেই, কোনোভাবেই কিছু ওইভাবে হয় না।
মায়ের শরীরের মধ্যে যে জল তত্ত্ব রয়েছে তার মধ্যে বাচ্চা শুয়ে থাকে, ঠিক নারায়ণের অনন্ত সজ্জার মতন, যেখানে চারিদিকে জল, কিন্তু সে সিকিওরড, কারণ মা তাকে ধরে রেখেছে। দ্যাট ইজ স্বাধিষ্ঠান, অর্থাৎ আমার অধিষ্ঠান, আমি, আমার সোল, আমার বডি অধিষ্ঠান করছে মায়ের গর্ভে। আশা করি বোঝাতে পারলাম। দেন দ্য নেক্সট থিং ইজ সোলার প্লেক্সাস, অর্থাৎ মণিপুর চক্র। মণিপুর চক্র কোথায় থাকে? মণিপুর চক্র থাকে হচ্ছে নাভির ঠিক 5 ইঞ্চি ওপরে। এটা প্যানক্রিয়াসকে কন্ট্রোল করে, রেগুলার মেটাবলিজমকে কন্ট্রোল করে, খেলে বুক জ্বালা করে আমার শরীর থেকে, এবং এটা হচ্ছে ফায়ার এলিমেন্টস। এবং দেখবেন এটা হলে কিন্তু শরীরে জ্বালা যন্ত্রণা শুরু হয়, অ্যাসিডিটি, অম্বল, কিছু খেলেই বুক জ্বালা, দুধ খেলে সহ্য হয় না, বিকজ আপনার সোলার প্লেক্সাস বা মণিপুর চক্র পুরো ডিসব্যালেন্স হয়ে বসে আছে। লিভারকে কন্ট্রোল করে, স্প্লিনকে কন্ট্রোল করে, স্টমাককে কন্ট্রোল করে, স্মল ইন্টেস্টাইনকে কন্ট্রোল করে, খাওয়ার অর্থাৎ টোটাল মেটাবলিজম, ডাইজেস্টিভ সিস্টেমকে কন্ট্রোল করে। কোনোভাবে মণিপুর চক্র গন্ডগোল হয়ে গেলে কিন্তু পুরোটাই ক্যান্সারের প্রবৃত্তি সৃষ্টি হয়। এবং তারপর আসছে হার্ট চক্র, ঠিক ওপরে আসছে হার্ট চক্র। এয়ার এলিমেন্টস থাইমাস গ্ল্যান্ডকে দেখে, হার্টকে দেখে, রেগুলার দ্য ইমিউন সিস্টেম অ্যান্ড কন্ট্রোল দ্য রিসেপ্টরি সিস্টেম, অর্থাৎ শ্বসনতন্ত্র। ইয়ার আমাদের হার্ট কন্টিনিউয়াসলি পাম্প হচ্ছে, আমরা শ্বাস নিচ্ছি, ফুসফুস আমাদেরকে শ্বাস নেওয়াচ্ছে, এই পুরো হার্টকে কন্ট্রোল করছে হার্ট চক্র। নেক্সট হচ্ছে বিশুদ্ধি চক্র, অর্থাৎ যেটা আমাদের ক্ষেত্রে গলার মধ্যে রয়েছে, থ্রোট চক্র। থাইরয়েড গ্ল্যান্ডকে নির্দেশ করে। যারা সবাই দেখেছেন যে থাইরয়েড হলে গলাটা কেমন, যেটাকে গয়েটার বলে, গলাটা কিরকম ফুলে যায়, গলার মধ্যে কালো দাগ পড়ে যায়। রেগুলেটস দ্য বডি টেম্পারেচার অ্যান্ড মেটাবলিজম, এবং সব থেকে বড় কথা ইয়ার্সকে কন্ট্রোল করে। কোনোভাবে বিশুদ্ধি চক্র গন্ডগোল হয়ে গেলে এই কানে শোনার ক্ষমতা, বা আপনার কথা কেউ শুনবে না, এবং কানের মধ্যে অবস্থিত মোস্ট প্রবলি ককলিয়া, আমি নামটা ভুলও বলতে পারি, আমার মনে পড়ছে না ঠিক এই মুমেন্টে। ককলিয়া কিন্তু ব্রেনের একটা অংশকে প্রচণ্ড পরিমাণে কন্ট্রোল করে। দেখবেন ব্রেন, যারা কথা বলতে পারে না তারা অনেক সময় কানেও শুনতে পারে না। তো যাদের ক্ষেত্রে বিশুদ্ধি চক্র গন্ডগোল, তাদের এই জিনিসগুলো গন্ডগোল হচ্ছে। এবং বিশুদ্ধি চক্রের যে এলিমেন্ট সেটা হচ্ছে স্পেস বা বায়ু। নেক্সট হচ্ছে আজ্ঞা চক্র, দ্যাট ইজ দ্য থার্ড আই। এটা হচ্ছে ক্ল্যারিটি অফ মাইন্ড। ক্ল্যারিটি অফ মাইন্ড মানে হচ্ছে এটা পিনাল গ্ল্যান্ডকে নির্দেশ করে, রেগুলেট দ্য বায়োলজিক্যাল সাইকেলস অ্যান্ড পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি ককলিয়াই সেটাই বলছি, খুব একটা ভুল বলিনি, এখনো খুব একটা কিছু ভুলিনি। পিটুইটারি গ্ল্যান্ড মাথায় থাকে। পিটুইটারি গ্ল্যান্ড যদি কোনোভাবে গন্ডগোল হয় তাহলে আমাদের শরীরে এক্সট্রা ইনসুলিন কখনো বের করতে পারে না, আমাদের ডায়াবেটিস হয়, নানান রকম হরমোন ডিসব্যালেন্স হতে থাকে। এই জন্য এই জায়গাটাকে ঠান্ডা করে রাখা খুব বাচ্চাদের ক্ষেত্রেও খুব দরকার। এবং এই ব্রেন সিস্টেম, আইজ, নোজ এবং পুরো ব্রেনটাকেই কন্ট্রোল করছে কিন্তু এই থার্ড আই। ইট ইজ দ্য সেন্টার অফ আওয়ার ব্রেন, ঠিক আছে। এবং এই জন্য মেয়েদেরকে আগেকার দিনে সিঁদুরের টিপ এখানটা পড়ানো হতো। নেক্সট হচ্ছে ক্রাউন চক্র, দ্যাট ইজ কন্ট্রোল আওয়ার থট সিস্টেম। এবং শুধু থট মানে পড়া জগৎ, অকাল্ট, অ্যাস্ট্রোলজি, জাদুবিদ্যা, যত পরাবিদ্যা রয়েছে, অতীন্দ্রিয় সমস্ত শক্তি কিন্তু ক্রাউন চক্র। ইট ইজ গভর্নড বাই অ্যাকচুয়ালি জুপিটার, এবং পিটুইটারি গ্ল্যান্ডকে নির্দেশ করে এবং প্রডিউসেস হারমোনি অ্যান্ড গভর্নস ফাংশন অফ দেয়ার গ্ল্যান্ডস। এবং নার্ভাস সিস্টেমকেও কিন্তু কন্ট্রোল করে হচ্ছে এই ক্রাউন চক্র। এবং ইউনিভার্সের যে এনার্জি, মানে you can get solution which is beyond practical world, অর্থাৎ আপনি এর ওপরে যখন, মানে কি বলবো, এই সহস্রাধার চক্র যদি একবার জাগরণ হয়ে যায় তখন আপনি সমস্ত কিছুর থেকে ওপরে উঠে যাবেন। এবং মনে হবে আপনি শরীরের বাইরে থেকে দাঁড়িয়ে শরীরকে দেখছেন, পৃথিবী মণ্ডল, সৌরমণ্ডল থেকে বেরিয়ে আপনি সোলার সিস্টেমকে দেখছেন। আচ্ছা, এই যে ক্রাউন চক্র, দ্যাট ইজ বেসিক্যালি সিস্টেম, আমাদের কোন কন্ট্রোলটাকে কন্ট্রোল করে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা কোনটা? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইজ মেড আপ অফ উইথ ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড, অ্যান্ড আওয়ার পেরিফেরাল নার্ভাস সিস্টেম ইজ মেড আপ অফ উইথ ভ্যারিয়াস বা যদি বলি ব্রাঞ্চেস অফ নার্ভস, যেটা আমাদেরকে ওই স্পাইনাল কর্ডের সাথে দ্যাট আর কানেক্টেড টু আওয়ার স্পাইনাল কর্ড। অর্থাৎ নানান রকম যে স্পাইনাল কর্ডগুলো রয়েছে, স্পাইনাল কর্ডের সাথে থেকে যে ইয়েগুলো বেরিয়েছে সেগুলো কিন্তু পুরোটাই
এই পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এই নার্ভাস সিস্টেমকে কন্ট্রোল করে কিন্তু ক্রাউন চক্র, তাই তো। এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সাথে আরও দুটো সিস্টেম আছে নার্ভাস সিস্টেমে, সেটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যান্ড সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কিন্তু কনস্ট্রিক্ট পিপল, মানে আমাদের চোখের যে তারাটাকে সেটাকে কন্ট্রোল করে। স্টিমিউলেট সলভেশন, আমাদের যে লালা গ্রন্থি সেটাকে কন্ট্রোল করে। স্লো হার্ট, আমাদের হার্ট রেটকে কখনো স্লো করে দেয়, কখনো বাড়িয়ে দেয়। স্টিমিউলেট ডাইজেশন পাওয়ার অ্যান্ড দ্য সিস্টেম সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ইজ কন্ট্রোল আবার ডাইলেটস পিপল আর ইনহিবিট সালিভেশন অ্যান্ড ইনক্রিজ আওয়ার হার্ট রেট। ঠিক আছে, তো এই ধরনের জিনিসগুলো আমাদের কন্ট্রোল করছে। যে আমরা বলি না সেরিব্রাল অ্যাটাক হয়েছে বা কোমায় চলে গেছে, কোমাতে চলে গেলে কিন্তু মানুষ মরে না, মানুষের চেতনাটা, সমস্ত আত্মার যে একটা শক্তি সেটা এখানে এসে স্টপ হয়ে যায়। তাই জন্য তার বডিটা ডেড হয় না, কিন্তু তার মাইন্ড ডেড হয়ে গেছে। একবার যদি এটার উপর কন্ট্রোল পাওয়া যায়, এতটা যাওয়ার দরকার নেই, এখানের ওপর কন্ট্রোল পাওয়া গেলে মানুষের আত্মশক্তি বৃদ্ধি পায়। তখন শুধু সে নিজের জন্য না, অন্যের জন্য বাঁচে। সে অনেক কিছু বলতে পারে, তার মন্ত্রের, তার এই যে যারা বলেন যে ব্রাহ্মণ হলেই পুজো করা যায়, একদমই নয়। ব্রাহ্মণ কথার অর্থ হচ্ছে ব্রহ্ম জ্ঞান সম্পন্ন, অর্থাৎ আপনার মধ্যে ব্রহ্ম জ্ঞান আদৌ আছে কিনা, এই সমস্ত কিছু। যাই হোক, একটা জিনিস লাস্টে বলে আমরা মেডিটেশনে ঢুকবো। সুপ্রসিদ্ধ বিচারক একজন এবং পেস্টার, তার নাম ছিল হচ্ছে জ্যাক হাইল। তিনি তার জীবনের একটা ঘটনা বলেছেন এবং আপনাদের বলি, খুব প্রিসাইসলি বলবো যে তিনি একটি অনুষ্ঠানে গিয়েছিলেন এবং খাওয়া দাওয়ার পরে দেখা গেল যে সবাই সবার কাজে ব্যস্ত হয়ে গেছে এবং ওই বাড়ির যে গৃহকর্ত্রী তিনি একটি এমব্রয়ডারি করছেন এবং তার একটি ছোট বাচ্চা রয়েছে। সে বাচ্চাটি ক্রল করতে করতে, হাঁটা শেখেনি, ক্রল করতে করতে মা টেবিলে বসে বসে সেলাই করছে, এমব্রয়ডারি করছে, সে নিচে যাচ্ছে এবং গিয়ে সে নিচ থেকে মাকে বলছে যে মানে খুব বায়না করছে যে কেন এরকম করছে, কি ভয়ঙ্কর লাগছে দেখতে, মা তুমি কেন এরকম করছো, এটা বন্ধ করো। সে লাস্টে এত পিড়াপিড়ি শুরু করলো যে মাকে বন্ধ করতে বাধ্য করতে হলো ওই জিনিসটা। কেন কেন তিনি এরকম করছে, সে বাচ্চাটি এরকম করছে, মা বুঝতে প্রথমে পারছে না, বাচ্চাকে বোঝানোর চেষ্টা করছে। তারপর সে বাচ্চাকে কোলে তুলে নিয়ে বলল, আরে বাবু, তুমি ওপর থেকে দেখো, তুমি নিচ থেকে দেখছো, তাই তোমার এরকম ভয়ঙ্কর লাগছে। অর্থাৎ দেখবেন যখন আমরা এই যে দেখো এখানে কি সুন্দর একটা নকশা বানানো রয়েছে, কি সুন্দর চিত্র ফুটে উঠছে, তুমি নিচ থেকে এমব্রয়ডারিটা দেখছো, তাই তোমার ভয়ঙ্কর কালো সুতোকে এত ভয়ঙ্কর লাগছে, সুতোগুলো ঝুলছে। কিন্তু ওপরে দেখো এসে কত সুন্দর একটা নকশা, কত সুন্দর একটা প্ল্যান করা রয়েছে, এইটা ফুটে উঠছে। তখন বাচ্চা কনভিন্স হলো এবং বুঝতে পারলো যে কত সুন্দর পিকচার, সে সেটা দেখতে মুগ্ধ হয়ে গেল। ঠিক আছে, এবং এই ঘটনাটাকে তিনি পরবর্তীকালে নাম দিয়েছিলেন তার বইয়ে গডস এমব্রয়ডারি। অর্থাৎ পৃথিবীতে ভগবান আমাদের পাঠিয়েছেন একটা ডিভাইন প্ল্যান দিয়ে, আমাদের প্রত্যেকের সেই প্ল্যানটা রেডি রয়েছে। আমরা তলা থেকে দেখছি বলে ভাবছি যে ইস কোথাও গন্ডগোল, এটা গন্ডগোল হয়ে গেছে, এটা কেন হলো। যদি আপনি সামনের দিকে তাকান, কোনোদিন সলিউশন খুঁজে পাবেন না। আপনার জীবনে যা যা ঘটনা ঘটেছে পেছনে, যা পেছনে আপনি ফেলে এসেছেন, প্রত্যেকটা ঘটনার একটা প্ল্যান আছে, প্রত্যেকটা ঘটনার পেছনে একটা প্ল্যান আছে, যেটার উপর নির্ভর করে আপনার সামনের জীবনটা চলছে। তিনি বলেছিলেন, ইন দ্য মোমেন্ট অফ আনসার্টেনিটি অ্যান্ড কনফিউশন উই শুড রিমাইন্ড দ্য স্টোরি দ্যাট ইজ গডস এমব্রয়ডারি। অর্থাৎ ভগবান আমাদের জীবনে একটা সুন্দর এমব্রয়ডারি, সুন্দর নকশা করে পাঠিয়েছেন। আমরা যদি পেছন দিকে তাকাই আমরা বুঝতে পারবো না, ওপর থেকে দেখতে হবে যে আমার জন্য কি প্ল্যান করা হয়েছে এবং আমি এই প্ল্যানে বেসিক্যালি কাজ করতে এসেছি। ঠিক আছে, নেক্সট আমি স্টিভ জবসের একটা কথা দিয়ে শেষ করব, তারপর আমরা মেডিটেশনে ঢুকবো। এবং মেডিটেশন করার জন্য সবাইকে বলবো যে লাইট অফ করে কিন্তু মেডিটেশন করতে। আপনারা পাশে কোনো সুন্দর ক্যান্ডেল জ্বালাতে পারেন, বা আমি যেটা করি খুব সুন্দর, আমি ক্যান্ডেলই জ্বালাই, বা সুন্দর যে পৌরি অয়েলগুলো রয়েছে সেগুলো ইউজ করতে পারেন, বা একদমই কিছু না থাকে নর্মাল ধূপকাঠি। স্টিভ জবস তিনি তো নৈনিতালে বহুকাল ছিলেন এবং তিনি ইস্কনের সাথে খুব ক্লোজভাবে যুক্ত ছিলেন এবং গীতা বহুবার পাঠ করেছেন। এবং তার আত্মজীবনীর থেকে তিনি বলেছেন যে আমি যদি পিছনে ঘুরে তাকাই, আমার জীবনের সমস্ত ঘটনাগুলোই খুব এলোমেলো, এত ফ্রাস্ট্রেটেড, আমি কিছুই করতে পারছিলাম না, আমি কলেজ অবধি যেতে পারিনি, আমি কি করতাম। কিন্তু যখন আজকে পেছনের ঘটনাগুলো সামনে আসলো, তখন আমি বুঝতে পারলাম যে আমি প্রত্যেকটা ঘটনার পিছনে একটা প্ল্যানস রয়েছে, প্রত্যেকটা ডটসকে যদি আমি কানেক্ট করতে করতে যাই। তিনি পরবর্তীকালে তিনি নিজের অটোবায়োগ্রাফি যারা আপনারা পড়েছেন তারা জানেন, সেই ডটসগুলোকে যদি কানেক্ট করতে করতে যাই আমরা দেখতে পাবো সেই ডটসগুলোর পিছনে কি সুন্দর একটা পিকচার রয়েছে। স্টিভ জবসের ভাষায় যদি আমি বলি, একটু বলে শোনাই।
Again, you can't connect the dots looking forward. You can only connect them looking backwards only. So you have to trust that dots will somehow connect in your future. You have to trust in something, your gut, your destiny, your life, your karma, whatever. This approach has never let me down and it has made all the difference in my life. অর্থাৎ আমি যদি পেছন ফিরে তাকাই, ওই ঘটনাগুলো ঘটেছিল বলে দ্যাটস ওয়াই আমি এখানে আছি, আমি নিজেকে তৈরি হয়েছি, আমাকে লোকে চিনছে। পেছন দিকে তাকান যে কত ভুল করেছেন বা কেন হয়েছে, সেটাকে নিজেকে তৈরি করুন ওই ভুলগুলো থেকে, যাতে আমি আর না ভুল করি, আমি যেন আরও পজিটিভ হই, আরও ভালো হই। এবং এই ঘটনাগুলো আমার কাছে ঘটেছে বলে আমি নিজেকে আরও ম্যাচিওর করেছি। তো যাই হোক, এগুলোই হলো চক্র, এবং তিনি চক্র মেডিটেশনের সাথে বারবার জড়িয়েছেন, নিজেকে কিন্তু অনেক উন্নত স্তরে নিয়ে গেছেন, নাহলে ওই পর্যায়ে যাওয়া যায় না। এই পর্যায়টাকে গীতাতে বলা হয়েছে কানেক্টিং দ্য ডটস। এই ব্যাপারটাকে গীতা যারা আপনারা পড়েন সেটা শ্রদ্ধা বলা হয়েছে। শ্রদ্ধা মিনস কি? গীতার একটি শ্লোক দিয়ে আজকের এই টপিকসটা শেষ করব। গীতার শ্লোকে বলা হয়েছে, শ্রদ্ধাময় অয়ং পুরুষো ইয়ো যৎ শ্রদ্ধাহ স এব স্বাহা। অর্থাৎ আমি যদি শ্রদ্ধার সঙ্গে পেছনে ফিরে তাকাই, হে পরমাত্মা, তুমি আমার জন্য সমস্ত কিছু রেডি রেখেছো, আমি শুধু তার সেই প্ল্যান করতে করতে যাচ্ছি। আশা করি আপনাদের বোঝাতে পারলাম। যাদের কাছে যে কোনো রকম পারফিউম আছে তারা সেই পারফিউমগুলোই ইউজ করতে পারেন, বা যে কোনো রকম সুগন্ধি ইউজ করতে পারেন, বিকজ ইস্কনের, হ্যাঁ, এইটা গীতা আমি খুব ছোটবেলা থেকে পড়ি, এবং গীতা এমন একটা জিনিস যেটা নিজেকে জানা, গীতার মতন পবিত্র গ্রন্থ কিছু হয় না। আমি লাস্ট একদিন আমাকে বলেছিল মন্ত্রগুলো বলে দিতে, আমি আরেকটু বলে দিই। রুট চক্রের মন্ত্র হচ্ছে লাম, LAM, লাম। দেন হচ্ছে স্বাধিষ্ঠান চক্র, এর মন্ত্র হচ্ছে ভাম, VMA, ভাম। তারপর আসছে মণিপুর চক্র, এর মন্ত্র হচ্ছে রাম, RAM, রাম। তারপর রয়েছে হচ্ছে মণিপুর চক্র বললাম, মণিপুর চক্রের পরে হচ্ছে অনাহত চক্র, হার্ট চক্র, দ্যাট ইজ ইয়াম, YAM, ইয়াম। তারপর বিশুদ্ধি চক্র, বিশুদ্ধ চক্রের মন্ত্র হচ্ছে হাম, HUM, হাম। নেক্সট হচ্ছে আজ্ঞা চক্র, আজ্ঞা চক্রের মন্ত্র হচ্ছে ওম, ওম, ম, যেটাকে আমরা বলি ওং, ওং নয়, ম, ম, মিনস ব্রহ্মা, ম, মানে হচ্ছে নারায়ণ, ম হচ্ছে মহেশ্বর, দ্যাট ইজ দ্য ডিস্ট্রাকশন। ডিস্ট্রাকশন মিনস হচ্ছে ডিস্ট্রাকশন অফ নেগেটিভ থিংস, নট রুদ্র বা ভগবান শিব মানে কিন্তু ধ্বংস নয়, নেগেটিভিটির ধ্বংস। তারপর আসছে হচ্ছে ক্রাউন চক্র, দ্যাট ইজ সহস্রাধার চক্র। এটা কিন্তু সাইলেন্ট, এর কোনো মন্ত্র নেই। যদি এটাকে আরও ভাবে বলা যায়, সেটা হচ্ছে যে যখন আমরা ওম না বলে এইভাবে বলতে পারি, অর্থাৎ ভাইব্রেশনটা মাথায় তুলতে হবে। ঠিক আছে, আমি যখন মুদ্রা বলবো আপনাদের, সেদিন আমি কিভাবে ওম উচ্চারণ করবেন বা কিছু বা কোন আসনে বসে করবেন, সেগুলো সমস্ত কিছুই বলে দেবে। ঠিক আছে, এবার আমরা মেডিটেশনে ঢুকতে পারি। আটকে যাচ্ছে, লাইফ আটকে যাচ্ছে, আশা করি আর আটকাবে না, সব দেখা যাচ্ছে ঠিকঠাক। কারুর হয়তো নেটওয়ার্ক ইস্যুজ হতে পারে, এটা কারুর ক্ষেত্রে হয়তো নেটওয়ার্ক ইস্যুজ হতে পারে। আমরা কি রেডি মেডিটেশনের জন্য? আটকে যাচ্ছে, এখন আর আটকাবে না, এবার শুধু আমাকে শুনতে পারবেন আপনারা। আমি লাইটটা অফ করে দেবো, আপনাদেরও লাইট অফ হয়ে যাক, বা লাইট জ্বালিয়ে মেডিটেশন করা যায় না, এখনো আটকে যাচ্ছে। 1 মিনিট। এবার দেখুন, আশা করি ঠিক লাগবে। ক্লিয়ার দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? এবার দেখা যাচ্ছে? একটু রেসপন্স করুন, আমার তো আটকাচ্ছে না। হ্যাঁ, কি বলবো আরেকবার? সহস্রাধরের মিউজিক হচ্ছে জাস্ট সাইলেন্ট,
কোনো মিউজিক নেই, কিন্তু আমরা এটাকে যদি ওম উচ্চারণটাকে জাস্ট মানে অটা বাদ দিই, অর্থাৎ যেমন আমরা ওম উচ্চারণ কিভাবে করি, দ্যাট ইজ আওয়ার স্পাইনাল কর্ড শুড বি স্ট্রেট অ্যান্ড উচ্চারণটা এরকম হবে ও, জাস্ট মিউজিকটা এমটা মাথায় আসবে। আর যখন সহস্রাধার করবো তখন হচ্ছে অটা বলবো না, ও কন্টিনিউয়াসলি করতে থাকলে গায়ে কাটা দেবে না, ফ্যান বন্ধ করতে হবে না। কমফোর্টেবল না থাকলে কখনো মেডিটেশন করা যায় না, তখন শরীরকে অভ্যাস করতে হবে। চলো আমরা শুরু করি, স্টার্ট করি তাহলে। সবাই রেডি? সবার আগে আমি ফোনটাকে একটু মানে এতে নিয়ে যাব, কি বলে, এরোপ্লেন মোডে নিয়ে যাব, কারণ অনেকে ফোন করে ডিস্টার্ব করে। ফোনকে একটু এরোপ্লেন মোডে নিয়ে যাবে। আপনারা সবাই রেডি হন এবং সবাই কিন্তু কমেন্ট সেকশন অফ করে দেবেন। সবাই কমেন্ট সেকশন অফ করে দেবেন। কমেন্ট যদি অন থাকে বারবার ফোনের দিকে তাকাবেন। নিন, আমি কিন্তু লাইট এবার বন্ধ করব। আপনারা রেডি বললে দেন আমি শুরু করব। রেডি? ঠিক আছে, আমাকে দেখা যাবে না, আমি কমেন্ট সেকশনও বন্ধ করে দিলাম। আমাকে কেউ দেখার চেষ্টা করবেন না, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা হচ্ছে সেটাকে শোনার চেষ্টা করুন। একদম রিল্যাক্স ভাবে বসুন, কোনো রকম কোনো টেনশন নেই, সম্পূর্ণ বাইরের জগৎকে ভুলে যান, কোথাও কোনো অসুবিধা নেই, নিজের দিকে তাকান, চোখ বন্ধ হবে আস্তে আস্তে, স্পাইনাল কর্ড একদম সোজা, আরাম করে বসুন। আপনার দুটো হাত স্ট্রেট ভাবে হাঁটুর ওপরে থাকবে। নিজেকে শান্ত করে নিন। অনেক কথা আস্তে আস্তে মনে হবে, কোথাও কোনো প্রবলেম হচ্ছে, কে আমাকে দুঃখ দিয়েছে, কে আমাকে কেন এরকম বলল, সব কিছু দূরে যাক। এখন শুধু আমি এমন একটা এলিভেটরে উঠতে চলেছি, যে এলিভেটরটা আমাকে একটা অদ্ভুত জার্নির ওপর নিয়ে যাবে। কিন্তু এই এলিভেটরে যেতে গিয়ে অনেক কিছু ধাক্কা খাচ্ছে, অনেক মানুষকে মনে পড়ছে যাকে আমি ভালোবাসতাম, কিন্তু সে আমাকে দুঃখ দিয়েছে, বা আমার নানান রকম প্রবলেম যেটা আমাকে কন্টিনিউয়াসলি দুঃখ দিয়ে চলেছে, অসুবিধা করে চলেছে। কিন্তু আমি এগুলো কিচ্ছু দেখব না, আমাকে এলিভেটর অবধি যেতেই হবে। ওই যে দূরে এলিভেটর রয়েছে, ওই এলিভেটরটা আমাকে উঠতে হবে, এবং ওই এলিভেটরে আমি আস্তে আস্তে যাচ্ছি, কোনো তাড়া নেই। চোখ বন্ধ থাকবে, রিল্যাক্স। চোখের পাতা ধীরে ধীরে ভারী হয়ে আসছে, আরো ভারী হয়ে যাচ্ছে। নিজেকে সব থেকে বেশি রিল্যাক্স হয়ে যাওয়া, সুন্দর অনুভব করা, সুন্দর অনুভূতির মধ্যে আমরা এবার যেতে চলেছি, যেখানে কেউ নেই, শুধু আমি আর বিশাল বড় একটা জায়গা, শুধু আমি আর অনন্ত আকাশ। চারিদিকে জল, আকাশ, রিল্যাক্স। আমি 30 থেকে 1 কাউন্ট করব, আরও রিল্যাক্স, আরও রিল্যাক্স। 30, 29,
28, 27, আরও ভারী হয়ে যাচ্ছে আমার চোখের পাতা কেমন। 25, 24, 23, 22, 21, 20, 19, 18, 15। আমি আরও ছেড়ে দিয়েছি আমার শরীরকে, আমি শুধু আত্মার সাথে কথা বলছি। 15, 14, 13, 12, 11, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। আমি একদম এলিভেটরের সামনে দাঁড়িয়ে আছি। এই এলিভেটরে আস্তে আস্তে আমরা ঢুকবো এবং আস্তে আস্তে আমি শরীরের একদম নিচ থেকে ওপর দিকে যাব। আমার সমস্ত সোল এখন মূলাধার চক্রে অবস্থান করছে, যেখান থেকে আমি সৃষ্টি হয়েছি। আমার মায়ের গর্ভ, আমার মা, আমার এন্টিটি, আমার রুটস। আমি আস্তে আস্তে প্রবেশ করব আমরা সেই লিফটের মধ্যে, সেই এলিভেটরের মধ্যে, যেখানে 7টা সুইচ আমি দেখতে পাচ্ছি। ফার্স্টে উইল প্রেস দ্য 7 সুইচ। আস্তে করে সুইচ প্রেস করছি, আরও ওপরে, আরও ওপরে। কেমন শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে। এরপর আমি যেখানে দাঁড়িয়ে আছি, কোন ফ্লোরে আসলাম? এমন একটা ফ্লোরে এবার আমরা দাঁড়িয়ে আছি যেখানে অনেক অনেক লাল জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে। অ্যাবজর্ব দ্য রেড কালার্স ইন ইউ, অ্যাবজর্ব দ্য রেড ভাইব্রেশনস ইন ইউ। আমার মূলাধার চক্র, আমার রুটস, এই মূলাধার চক্রে সমস্ত লাল রং আমি অ্যাবজর্ব করছি। আমার ভেতরের থাকা সমস্ত লাল রঙকে, সমস্ত পৃথ্বীতত্ত্বকে আমি অ্যাবজর্ব করছি। আমি যা দেখছি তাই অ্যাবজর্ব করছি। এই ফ্লোরে কোথাও কেউ নেই, বিশাল বড় জায়গা, পেছনে এলিভেটর, আর আমি ফ্লোরে দাঁড়িয়ে আছি। নানান লাল জিনিস ছড়িয়ে আছে, কিন্তু আমি এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, আবার আমাকে এলিভেটরে যেতে হবে। আমি এলিভেটরে আবার উঠলাম। এবার আমি 6 নম্বর বাটনে হাত দেব এবং ধীরে ধীরে আরও ওপর দিকে উঠব, আরও ওপরে। আরও হালকা হয়ে যাচ্ছে আমার শরীর, আরও হালকা হয়ে যাচ্ছে। এইবার যে ফ্লোরে আমি দাঁড়িয়ে আছি, সেখানে কত অরেঞ্জ কালার, কত অরেঞ্জ জিনিস ছড়িয়ে আছে। পুরো ফ্লোরটাই অরেঞ্জ কালার। এখানে আমি আমার জীবনের আনন্দ খুঁজতে এসেছি। অ্যাবজর্ব দ্য অরেঞ্জ কালার উইথ ইউর আইজ, উইথ ইউর সোল। সমস্ত অরেঞ্জ রঙকে প্রাণ ভরে দেখুন এবং একবার অনুভব করুন যে আমার অধিষ্ঠান কোথায়। আমার মায়ের গর্ভে আমি ঠিক এইরকমভাবেই এই অরেঞ্জ কালারের মধ্যে ছিলাম। ভাবার চেষ্টা করুন ধীরে ধীরে। আমার বডি একদম হালকা, আমার কাছে কোনো প্রবলেম নেই, কোনো অসুবিধা নেই। আমি এত বড় জায়গায় শুধু একা দাঁড়িয়ে আছি, ঘুরে ঘুরে সমস্ত অরেঞ্জ কালারকে দেখছি এবং কৃতজ্ঞতা জানাই সেই পরমাত্মার ওপর যে আমাকে এত অরেঞ্জ কালার, এত আনন্দ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। কিন্তু না, বেশিক্ষণ দাঁড়ালে তো হবে না। এবার আস্তে আস্তে আবার এলিভেটরে উঠে আসলাম। 5 নম্বর সুইচে হাত দিলাম। আরও উঠছে আমার শরীর, আরও সোল ওপর দিকে উঠছে। চোখটা আরও ভারী হয়ে যাচ্ছে, আরও ভারী হয়ে যাচ্ছে। নিজেকে একদম ছেড়ে দিন,
নিঃশ্বাস সুন্দরভাবে নিন, কোনো প্রেশার নেই, হালকা হালকা অনুভব করুন, আরও হালকা হয়ে যাচ্ছে শরীর যত এলিভেটর দিয়ে ওপরে উঠছি। এবার যে ফ্লোরে আসলাম, ও বাবা, আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছে, এত এত আলো, এত গোল্ডেন আলো। মণিপুর চক্রে আমি দাঁড়িয়ে আছি, এত মণিমুক্ত, এত কিছু, সব আমার। এই ফ্লোরে তো কেউ নেই, কেউ জানে না এত গুপ্তধন আমার জন্য ভগবান রেখে দিয়েছেন। এই সমস্ত মণিমুক্ত আমার, অথচ আমি ভাবছি আমার কিছুই নেই, সবার থেকে আমি গরিব, আমি কষ্টে আছি। এত মণিমুক্ত আমার। সমস্ত মণিমুক্তকে অ্যাবজর্ব করুন, সমস্ত মণিমুক্তর আলো, অরা, সমস্ত কিছু নিয়ে নিন নিজের মধ্যে করে, যতটা নেওয়া যায়, এবং এই মণিপুরের আলো সমস্ত সোলের ওপর ছড়িয়ে দিন এবং ভগবানকে কৃতজ্ঞতা জানান যে আপনাকে এত মণিমুক্ত রত্ন দিয়ে পাঠানোর জন্য। আবার আমরা এলিভেটরে আসব, এসে 4 নম্বর সুইচে হাত দেব, আবার ওপরে, আরও ওপরে। কেমন যেন খুশি লাগছে মনটা, কত কিছু পেয়েছি, কত কিছু পাচ্ছি, আরও কি আছে ওপরে কে জানে। আরও ওপরে যাই, শরীরটা যেন কেমন শান্ত হয়ে গেছে। আরও ওপরে যাই, আরও ওপরে। স্টপ, নেক্সট ফ্লোর এসে গেছে। ওয়াও, এটা কোথায় আসলাম? কি গ্রিন কালার, কত বড় সবুজ প্রান্তর, এত বড় সবুজ প্রান্তর, এত গাছ, এত সুন্দর সবুজ। আমি ঘাসে পা দিয়েছি, আমি সবুজ অরণ্যানীর মধ্যে হারিয়ে গেছি। মাথার ওপরে এত উঁচু সব কিছু, কোথাও কোনো কিচকিচ নেই, কোথাও কোনো অশান্তি নেই, কোথাও কোনো সমস্যা নেই, শুধু সবুজ আর সবুজ। প্রাণ আত্মা সব ভরে যাচ্ছে। এই সবুজ রঙকে নিজের আত্মার রঙে মিশিয়ে দিন, নিজের অনাহত চক্র, নিজের হার্ট, নিজের হৃদয়কে ফুলফিল করে দিন এই সবুজ রঙে। নেক্সট এলিভেটরে গিয়ে নেক্সট সুইচ টিপি, আবার যাই, আরও উপরে যেতে হবে। কি জানি পরমাত্মা আর কি রেখেছেন আমার জন্য। আরও ওপরে, শরীরটা যেন অতিরিক্ত হালকা হয়ে যাচ্ছে, কেমন শীত শীত করছে, প্রচণ্ড শীত করছে, প্রচণ্ড হাওয়া। নেক্সট ফ্লোর এসে গেছে। এত আলো এখানে, আমার তো চোখ ধাঁধিয়ে যাচ্ছে। চারিদিকে আকাশি রং, উন্মুক্ত প্রান্তর, মাথার ওপরে এত বড় মহাবিশ্ব, চারিদিকে এক্সপ্যানশন অফ লাইফ। এই মহাবিশ্বে আমি সম্পূর্ণ একা। এত সুন্দর খোলা আকাশ, সব কিছু আমার। এই খোলা বিশ্বের মাথার ওপর খোলা প্রান্তর, সব জায়গার মধ্যে আমার সোল কত শান্তিতে রয়েছে, আমি কত সুখী। আমার মা, বাবা, সন্তান, স্বামী, স্ত্রী, আমার সব কিছু আছে। এই নিয়ে আমি যথেষ্ট ভালো আছি। আমি আরও অনেক উন্নত স্তরে পৌঁছাতে পারি। নিচের এলিভেটরে, নিচের যদি প্রান্তর থেকে আমি ওই উন্মুক্ত প্রান্তরে দাঁড়িয়ে যদি নিচের দিকে একবার তাকাই, রেলিংয়ের সামনে এসে দেখব কত ছোট ছোট মানুষ ঘুরে বেড়াচ্ছে, যারা জানেই না এই উচ্চ স্তরে কত আনন্দ। তারা নিজেদের মধ্যে মারপিট করছে, অশান্তি করছে, দোষ দিচ্ছে, কিন্তু আমি অনেক উপরে, অনেক মুক্ত। এবার আমি আরও একটা সুইচ টিপলাম এবং আমি আসলাম। কোথায় আসলাম? এটা ঠিক কোন জায়গা আমি তো বুঝতে পারছি না।
এখানে যেন আমার সব কথাই খুব তাড়াতাড়ি শোনা হচ্ছে। এখানে প্রকৃতি, আকাশ, বাতাস সবকিছু কেমন আমার সাথে কথা বলছে। সবাইকে আমি তাদের ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছি। আচ্ছা, আমি আজ্ঞা চক্রে এসে উপস্থিত হয়েছি। এত নীল, এত নীল, চারিদিক কেমন যেন শান্ত হয়ে গেছে। আমি বুঝতে পারছি আমার মধ্যে আরো অনেক বেশি ইনোভেটিভ আইডিয়া আসছে। আমার এত ক্ষমতা, এত বুদ্ধি, এত শান্তি। আমি আর নিচের দিকে তাকাবো না। বেশি নিচের দিকে তাকালে আমি অধোগতিতে চলে যাব। আমাকে আরো উপরে উঠতে হবে, আরো উপরে। আমি ছুটে চলে গেলাম সেই এলিভেটরের কাছে এবং 7 নম্বর সুইচে হাত দিলাম। এত জোরে কেন এলিভেটর চলছে? আমার শরীরটা কেমন যেন অদ্ভুত হালকা হয়ে যাচ্ছে। আমি কেমন যেন নিজেকে আর ফিল করতে পারছি না। আমি কোথায় চলে যাচ্ছি? মানে আমি কি আদৌ আমার শরীরের মধ্যে আছি? থামলো এলিভেটর, আমি নামলাম। আমি কোথায় দাঁড়িয়ে আছি? কি অদ্ভুত! আমার সামনে দিয়ে কত প্ল্যানেটস, কত ধূমকেতু, কত ছায়াপথ সব ঘুরে বেড়াচ্ছে। এত অন্ধকার, কেমন যেন একটা সাইলেন্স। আমার কথা বলতে ভালো লাগছে না। আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। নিচে দাঁড়িয়ে থাকা সবাই যাদের এতক্ষণ দেখতে পাচ্ছিলাম, আমি কোথাও কাউকে দেখতে পাচ্ছি না। আমি আমার শরীরকে টাচ করতে পারছি না। এই তো আমি, কিন্তু আমার কেমন মনে হচ্ছে যে আমি মাটির সাথে লেগে নিই। এত হালকা হয়ে গেছি আমি। এই বায়ুমণ্ডল, এখানে বায়ুমণ্ডল নেই, আলো নেই, শুধু বেগুনি আর বেগুনি। এই সমস্ত বেগুনি রঙকে আমি আমার মধ্যে অ্যাবজর্ব করে নিলাম। আমাকে আবার শরীরে ফিরতে হবে, এখানে দাঁড়ালে তো হবে না। আমাকে আবার এলিভেটর দিয়ে নিচে নেমে যেতে হবে গ্রাউন্ড ফ্লোরে, যেখান থেকে আমি এসেছি। ওখানে আমার ছেলে, মেয়ে, বাবা, মা, সন্তান সবাই অপেক্ষা করছে। আমি তাদেরকে গিয়ে বলবো যে কত সুন্দর জার্নি আমি করে আসলাম। আমি আর ভয় পাই না, আর চিন্তা করি না। হে পরমাত্মা, আমি তোমাকে দেখতে পাচ্ছি। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আমাকে ক্ষমা করো, যা অন্যায় আমি করেছি নিজের ভুলে, নিজের অজান্তে। আর কখনো যেন আমি সেই ভুল না করি। আমি যেন নেগেটিভ পরিবেশে নিজেকে না মেশাই, ওখান থেকে যেন আমি দূরে থাকি। একটু বসি, তারপর যাব। আমি পদ্মাসনে বসেছি। আমার স্পাইনাল কর্ড একদম সোজা। কি ঠান্ডা হাওয়া, কেমন শিরশির করছে সারা শরীর। কেমন যেন সবকিছু ছেড়ে দিয়েছে আমার শরীর থেকে। কেমন কেমন একটা শান্তি লাগছে। আমার গা থেকে কেমন কালো কালো ধোঁয়া সব বেরিয়ে চলে যাচ্ছে। আমি কত ফ্রেশ। আমার কোনো দুঃখ নেই, আমার কোনো কষ্ট নেই। সমস্ত নেগেটিভ জিনিসগুলো কালো ধোঁয়ার মতো আমাকে কেন্দ্র করে সব উড়ে বেড়াচ্ছে। আমি সব কিছু তোমার উপর ছেড়ে দিয়ে গেলাম ভগবান। আমার সোল তোমার দাস, আমার আত্মা তোমার দাস। আমি তোমার চরণে যেন নিজেকে সমর্পণ করে আমার বাকি জার্নিটুকু শেষ করতে পারি। আর আমি কোনো দুঃখ পারবো না, কোনো অভিযোগ নেই। আমি যেন আবার এই 7টা ফ্লোর ঘুরে তোমার কাছে আবার পুনরায় মিলিত হতে পারি। আমায় তুমি অনেক শক্তি দাও ঈশ্বর। আমি যেন ভালো হতে পারি, মানুষের ভালো করতে পারি এবং আমার মধ্যে থাকা সমস্ত ক্ষমতার, সমস্ত বুদ্ধি, সমস্ত সম্ভাবনাকে কাজে লাগাই। শুধু শুধু পজিটিভ কথা ভাবি।
যা ভুল হয়েছে, যত ভুল বোঝাবুঝি আছে সব মিটিয়ে নিই। আর যেন আমার কোনো সমস্যা না থাকে। আমায় কৃপা করো ঈশ্বর। মাথা সোজা থাকবে, ঈশ্বরের উদ্দেশ্যে প্রণাম থাকবে এবং তাকে প্রণাম করে বলুন, ও শান্তি শান্তি শান্তি। এবার আস্তে আস্তে এলিভেটর থেকে আমরা নেমে আসব। আবার আমি নিজের কাজ করব। আমি খুব ফ্রেশ ফিল করছি। আজকের থেকে নতুন আমি হলাম, যে আমিকে কোনো তুমি দুঃখ দিতে পারে না, কোনো তুমি বিব্রত করতে পারে না, কোনো কেউ আমাকে বিচ্যুত করতে পারবে না। আমার একটাই উদ্দেশ্য, আমি পরমাত্মার কাছে যাব। আমি নিজেকে আরও ভালো করব, আরও ভালো, আরও ভালো। সমস্ত নেগেটিভিটি এখানেই ছেড়ে দিয়ে গেলাম। এবার আমার নিম্নগামী যাত্রা শুরু হোক, যাতে আমি আবার ঊর্ধ্বগামীর পথে আসতে পারি। ওম শান্তি। আশা করি সবার ভালোই লেগেছে। এবার আমি আপনাদের একটু এক্সপিরিয়েন্সগুলো শুনতে চাই। আমি একটু জানতে চাই যে এই জার্নিটা আপনাদের কেমন লাগলো। একদম দেখতে পাচ্ছিলেন না লাইভটা? আমার সাথে একটু শেয়ার করুন কিরকম লাগলো এই সুন্দর জার্নি, এই এলিভেটরের জার্নি। যারা করতে পেরেছেন তারা বুঝতে পেরেছেন। একদিনে বুঝতে পারবেন না, আস্তে আস্তে বুঝতে পারবেন, আস্তে আস্তে এক্সপিরিয়েন্স করবেন যে কোথার মধ্যে দিয়ে জার্নি শুরু হয়েছে এবং কোথায় এসে জার্নিটা শেষ হবে। এই জার্নির কোনো শেষ নেই, এটার কোনো বহিঃপ্রকাশ নেই। এই যে আমি বলি, শেষে আমি এই কথাটা বলেই শেষ করব, যে যারা বলেন রত্ন, স্টোন সব নির্জীব বস্তু, সব নেগেটিভ জিনিস, কোনো কাজ নেই, কোনো কিছুর ওপর নির্ভরশীলতা নেই, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, পৃথিবীতে জীবনী শক্তি ছাড়া কিছুই হয় না, কিছু হয় না জীবনী শক্তি ছাড়া। আজকে এই যে আমি ডিভাইসটা ইউজ করছি, ফোনটা ইউজ করছি, আপনাদের মাধ্যমে কানেক্ট হচ্ছি, এই ডিভাইসটার কি আদৌ কোনো মূল্য আছে যদি তার নেটওয়ার্ক না থাকে? তাই তো। কিন্তু এই ডিভাইসের সামনে এসে যদি আমি কথা না বলি, আমি আপনাদের উদ্বুদ্ধ করতে না পারি, আমার প্রাণ শক্তি কিন্তু আপনাদেরকে মোটিভেট করছে, আমার প্রাণ আপনাদেরকে প্রভাবিত করছে। এইটাই প্রাণ প্রতিষ্ঠা। যদি নির্জীব বস্তুই হয় রত্ন, তাহলে তো নির্জীব বস্তু একটা ওষুধ যদি একটি মৃত মানুষের শরীরের মধ্যে দেন, তাহলে কি সেই ওষুধ খেতে পারবে? পারবে না তো। চোখ দিয়ে কেন জল আসলো বুঝতে পারছেন না? কারণ আপনার কিছু এক্সপিরিয়েন্স আছে, কিছু জিনিস যেটা আপনি রিয়েলাইজ করছেন। এই যখন নিজেকে যখন নিজে এক্সপিরিয়েন্স করবেন, আমার গায়ে এখনও কাটা দিয়েছে, এটা আমার হয়, এটা আমার রেগুলার প্র্যাকটিস। এটা যখন আপনি এক্সপিরিয়েন্স করবেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন না কেন আপনি কাঁদছেন, কেন আপনি হাসছেন, কেন আপনি কে। বেসিক্যালি নিজেকে খুব ক্ষুদ্র লাগবে। ওই এলিভেটারে উঠে দাঁড়িয়ে থাকা আপনি, যে নিচ থেকে দেখছেন কত মানুষ কত দৌড়াদৌড়ি করছে, কি করছে, এইটা একটা রিল্যাক্সেশন, মেন্টাল রিল্যাক্সেশন, যে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমি খুব ভালো আছি, আমি খুব ভালো, আমি অনেক সুখী, আমার মধ্যে থাকা সন্তান আমি যাকে সৃষ্টি করব, বা আমার অনেক পিউরিফিকেশন প্রয়োজন, এবং এই পিউরিফিকেশনের কোনো
কোনো শেষ নেই। যারা বলেন যে চোখ দিয়ে জল বেরোচ্ছে কারণ অর্গ্যানগুলো অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, এই অর্গ্যান শুধুমাত্র জিনিসটা দেখতো কিন্তু রিয়েলাইজ করতো না। নিজেকে দেখি আমরা কোনোদিন, চোখ দিয়ে আমরা সব কিছু দেখি কিন্তু চোখ নিজেকে দেখতে পারে না, অর্থাৎ আমরা নিজেকে দেখতে পারি না। এই যে আপনি কাঁদছেন, এটা আপনার সোলের কোনো এক্সপিরিয়েন্স আছে, তাই আপনি কাঁদছেন। আপনি নিজেই বুঝতে পারবেন না যে কেন কাঁদছেন, কখনো এত অনুভূতি হবে যে নিজেই হাসবেন। এই জন্য বলে না যে মানুষ, এদেরকে বলে উচ্চস্তরে চলে গেলে যে পাগল হয়ে গেছে, অ্যাকচুয়ালি বুধ হয়ে গেছে নিজের মধ্যে নিজেকে। হ্যাঁ শুভশ্রী, আমি সব শুনতে পাচ্ছি, আমি একটু কথা বলছি বলে আমি কমেন্ট সেকশনটা অফ করে রেখেছিলাম। এইটা একটা ওপেন জায়গায় বসে ভোরবেলা করার চেষ্টা করুন। যদি ভোরবেলা নাও করতে পারেন, যে কোনো সময়, দুপুরবেলা নয়, কনসেন্ট্রেট করে সুন্দর একটা মিউজিক চালিয়ে, যেরকম আমি আপনাদের ওই মিউজিক চালিয়ে আমি আপনাদের একটা শীতলী প্রাণায়াম শেখাবো যখন করবো। যাদের, তুমি নার্সিংহোমে এলে, আচ্ছা শুভশ্রী আমি একটু পরে কথা বলি। আর এই লাইফটা মাকে পরে অবশ্যই দেখাবেন। লাস্টের দুটো হ্যাঁ পুরো ভারী হয়ে যায়, ভীষণ ভীষণ শান্ত হয়ে যায় মনটা, ব্রেনটা শান্ত হয়ে যায়, এবং তখন মনে হয় সবার আশেপাশের প্রচুর কথা, প্রচুর নেগেটিভিটি, খুব হাস্যকর লাগবে একটা সময় এই জায়গাটায়। এবং এই শীতলী প্রাণায়ামটা এমন, যাদের শরীরে প্রচণ্ড গরম লাগে, শরীর প্রেশার কন্ট্রোল হয় না, তাদের শীতলী প্রাণায়াম হচ্ছে অদ্ভুত একটা জিনিস। এটা হচ্ছে জাস্ট মুখটা এরকম দাঁতটা বন্ধ করতে হবে আর শ্বাসটাকে ভেতর দিকে টানতে হবে। হোল্ড অন ফর 20 সেকেন্ড। এরকম একটা প্রাণায়াম আছে যেটা শরীরের ভেতরে একটা অদ্ভুত টেম্পারেচারকে কন্ট্রোল করে, এবং আপনার স্কিনে কোনো মেকআপ প্রয়োজন লাগবে না, কিছু লাগবে না, অটোমেটিক্যালি স্কিন সুন্দর হবে। বরুণ মুদ্রা, আকাশ মুদ্রা, জ্ঞান মুদ্রা, ভীষণ পজিটিভ, কোথাও কোনো চিন্তা নেই, কোথাও কোনো প্রবলেম নেই, এভরিথিং ইজ ফাইন। যা হচ্ছে আমি আটকাবো, আমি চেষ্টা করব, কিন্তু আমি কোথাও জুড়ে যাব না, কোনো দুঃখ আমার নেই, ঠিক আছে? ইট ইজ নট চক্র মেডিটেশন, it is not kundali jagaran, that is basically chakra meditation, and that is basically a very effective meditation, যেখানে আমরা চক্রের মধ্যে দিয়ে ঘুরে আসলাম, নিজের শরীরের চক্রের মধ্য দিয়ে। রোজ প্র্যাকটিস করো, ছেলে মেয়েকে প্র্যাকটিস করো, ছেলে মেয়েকে জ্ঞান মুদ্রা শেখাতে হবে, মেমোরি বাড়াতে হবে, তাদের সোল পাওয়ারকে বাড়াতে হবে। কেন মা বাবার কথা শোনে না, কেন জেদ করে? কারণ আমার সোলই তো শান্ত নয়, আমার সোল থেকেই তো সেই সৃষ্টি হয়েছে। সব ঠিকঠাক থাকবে। আমরা মুদ্রা নিয়ে প্র্যাকটিস করব নেক্সট লাইভে। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে, খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে এবং কান্নাও আসবে। এই যে বললাম যে ম্যানিফেস্টেশন, বিশুদ্ধি চক্র, আপনার কথায় লোককে প্রভাবিত করা, মানুষকে আমি আশা করি আপনাদেরকে কিছুটা ভাবাতে পেরেছি, আপনাদেরকে কিছুটা হলেও স্তরে নিয়ে গেছি। আজকে এইটুকু জায়গায় একটা ডিভাইসের সামনে বসে কতটুকু, কিন্তু আমি যখন আশা করব আপনারা স্ক্রিন রেকর্ড করে আমার এই পোর্শনটা কেটে নেবেন এবং ডেলি এটা ফলো করে করে লাইফ মেডিটেশন করবেন, ঠিক আছে? এবং এই মেডিটেশনটা আপনাকে এমন পর্যায়ে নিয়ে যাবে, শরীরের এমন যা স্তরে আপনি উঠে যাবেন যেখানে নিজেকে হালকা লাগবে এবং প্রচণ্ড ফিট লাগবে। আপনার চোখ দিয়ে, আপনার মুখ দিয়ে, আপনার স্কিন দিয়ে একটা অদ্ভুত গ্লো বেরোতে থাকবে। কোন সময়টা পারফেক্ট? যে কোনো সময়। ভোরবেলাটা খুব ভালো কাজ দেয়, ঠিক আছে? ভোরবেলা আমি যখন ভোরবেলা যখন উঠি তখন সবসময় যদি নাও করতে পারি প্রাণ প্রতিষ্ঠা করার সময়, যেটা বলছিলাম যে প্রাণ প্রতিষ্ঠার ব্যাপারটা, প্রাণ প্রতিষ্ঠা মানে হচ্ছে আপনার চক্রগুলো হরোস্কোপের কোথায় কোথায় ডিসব্যালেন্সড হয়েছে ওই চক্রের সাথে স্টোনকে মিলিয়ে দেওয়া। এই যে যারা বলেন না আমি স্টোন কিনলাম, শুদ্ধিকরণ করলাম আর নিজে নিজে পড়ে ফেললাম, সেভাবে হয় না। আপনার কোন চক্রটা ডিস্টার্ব, আপনার চক্রের সাথে কানেক্ট করে দেওয়া। এই যে আপনি প্রবাল পড়েছেন, মূলাধার চক্রর সাথে কানেক্ট করিয়েছেন প্রবালকে,
আপনার মূলাধার চক্র কোন মন্ত্রকে কানেক্ট করছে? আপনার হরোস্কোপে মার্স কোথায় বসে আছে? আপনার হরোস্কোপে জুপিটার কোথায় বসে আছে? আজ্ঞা চক্রের সাথে কানেক্ট করিয়েছেন জুপিটারকে? তাহলে আপনার শরীরের সাথে সে কি কাজ করবে, কিভাবে কাজ করবে, এইটাই হচ্ছে গুপ্ত বিদ্যা। যারা বলেন সুকৃতিদি আপনি কেন বলেন যে আমি বাইরের স্টোনে প্রাণ প্রতিষ্ঠা করি না? এই প্রাণ তো আমার মধ্যে আছে, এই প্রাণ আমি কাকে কিভাবে দেব, তাই না? সমস্ত প্রবলেম, ওই যে বললাম দ্য গডস এমব্রয়ডারি, সমস্ত প্রবলেমের একটা সলিউশন এইটার মধ্যেই লুকিয়ে আছে। কখনো কারোর ওপর রাগ করবেন না, কারোকে বাজে কথা বলবেন না, কোনো প্রবলেম থেকে পালিয়ে যাবেন না। দ্যাট ইজ জ্ঞান মুদ্রা। কোথাও থেকে পালিয়ে যাবেন না, প্রবলেমে থাকুন, প্রবলেমে জুঝুন, দরকার নিজেকে সেখান থেকে উইথড্র করুন। ভাবুন যে সত্যি কি এত প্রবলেম হয়েছে, সেখান থেকে আপনি যে এত রিয়াক্ট করছেন, এত দুঃখ পাচ্ছেন। একবার আপনার লাইফটা শেষ হয়ে গেল, আপনি প্রেমে দুঃখ পেলেন, আপনি সুইসাইড করছেন। প্রাণটা কি নিজে সৃষ্টি করেছেন? আপনার মা বাবা সৃষ্টি করেছেন। তাহলে আপনি প্রচণ্ড স্বার্থপর। যে ছেলেটি আপনাকে দুঃখ দিল, যে মেয়েটি আপনাকে দুঃখ দিল, আপনি তার থেকেও নিষ্ঠুর। কারণ আপনার প্রাণ যে সৃষ্টি করেছে, আপনার মা, আপনার বাবা, তার প্রতি আপনি নিষ্ঠুর, তাদের দুঃখ দিচ্ছেন। আর কোনো দিন আত্মার ঊর্ধ্বগতি হয় না। আপনি সারা জীবন পিশাচ হয়ে ঘুরে বেড়াবেন, কখনো আপনার আত্মার গতি হবে না। সুতরাং ছেড়ে দিন নিজেকে, নিজেকে ছেড়ে দিন, মিশে যান, সব কিছুর সাথে মিশে যান। অ্যাকচুয়ালি আমাদের পঞ্চভূত, পাঁচটা শক্তি, অগ্নি, দ্যাট ইজ অগ্নি, ইয়ার, আকাশ, পৃথ্বী, জল, এই পাঁচটা তত্ত্ব। আঙ্গুল ইজ দ্য অ্যান্টেনা। কেন আঙ্গুলে স্টোন পড়তে বলি? দ্যাট ইজ দ্য অ্যান্টেনা। সোলার সিস্টেম থেকে যাদের প্রচণ্ড রাগ, তাদের একটা প্রাণায়াম আছে, তার এইভাবে এনার্জিকে কন্ট্রোল করে যদি টানতে পারেন, আমি পরে একদিন প্রাণায়াম দেখাবো, অটোমেটিক্যালি রাগটা কন্ট্রোল হয়ে যাবে। এত ভালো অনুভূতি হচ্ছে। আমি শুভশ্রীর সাথে কথা বলতে পারলাম না, শুভশ্রীর সাথে পরে কথা বলে নেব। আপনাকে আমাদের জীবনে না, একদমই নয়, আমি খুব সাধারণ একজন হিউম্যান বিইং, কিন্তু আমি চেষ্টা করি যতটুকু আমার শিক্ষা এবং যতটুকু আমার অনুভূতি। এবং আমি বারবার বলি, অ্যাস্ট্রোলজি মানে কালসর্প না, অ্যাস্ট্রোলজি মানে মাঙ্গলিক না, অ্যাস্ট্রোলজি মানে অনেক কিছু সলিউশন, অনেক সলিউশন। এই সলিউশন ভগবান আপনার মধ্যেই দিয়ে পাঠিয়েছেন, কোথাও যেতে হবে না। দ্যাট ইজ দ্য কোয়ারেন্টাইন অফ ইয়োর সেলফ। নিজের সাথে নিজে একাত্মে থাকুন, নিজের শরীরের মধ্যে নিজেকে আটকে রাখবেন না, নিজের ইন্দ্রিয়ের ওপর এত বেশি মাথা ঘামাবেন না। আমি কি খাবো, আমি কি করলাম, আমাকে কেন এটা দিল, আমাকে কেন এটা বলল, এইগুলোর থেকে একটু ওপর দিকে উঠতে হবে। এবং রত্নের মতোই কাজ করে। এই যে রত্নগুলো আপনারা জানেন, যারা আমি যখন যাদেরকে রত্ন পড়াই, সেটা কি করে? সেই রত্নগুলো বেসিক্যালি আমাদের চক্রগুলোকে কি করে? কানেক্ট করে দেয়, যেটা আমরা নর্মাল নিজেরা কানেক্ট করতে পারি না। আপনি যদি বলেন মন্ত্র পড়ে করবেন, মন্ত্র কোথায় পড়বেন? ডিভাইস কোথায়? মন্ত্র পড়তে গেলে একটা কিছুর মাধ্যমে মন্ত্র পড়তে হয়। এই যে আমরা এক একটা কালারের স্টোন পড়ি, এক একটা কালারকে শরীরের সাথে ব্যালেন্স করি। তাই যারা বলেন না যে কোনো সাবস্টিটিউট হয়, প্র্যাকটিসের কোনো সাবস্টিটিউট হয় না। সুতরাং সবাই খুব ভালো থাকুন। আগামীকাল লাইভ হবে রাত্রিবেলা 9টায় রাশিফল নিয়ে। থ্যাংক ইউ। জীবনকে পাল্টান, জীবন একটাই। আবার পরের জন্মে আসবেন পিউ পাল হয়ে না, হয়তো অন্য নামে আসবেন। আমিও সুকৃতি দে হয়ে আসবো না, হয়তো অন্য নামে আসবো। কিন্তু এই এক্সপিরিয়েন্সগুলো, এই যে পুণ্যগুলো, এগুলো নিয়ে যাবেন। যেমন ঠিক ক্লাস 6-এ এসে যখন আমরা উঠি, ক্লাস 6-এ এসে বসলাম, 7-এ এসে বসলাম, দেখলাম ক্লাস 7-এ খুব ভালো পড়াশুনো করলাম, পড়াশোনা করে যখন ক্লাস 8-এ গিয়ে বসলাম, নতুন বই দেখে কিছুই বুঝতে পারছি না। কেন? এতদিন যে পড়াশোনা করলাম 1 2 3 4 5 6, তাহলে এখন কিছু বুঝতে পারছি না কেন? কেন বুঝতে পারছি না? তার কারণ হলো আমি ওইগুলো এক্সপিরিয়েন্স করছি। এইটা আমার নতুন এক্সপিরিয়েন্স। আমাদের জীবনও তাই, এরকম নতুনভাবে এক্সপিরিয়েন্স হতে থাকে, ঠিক আছে? আর এই এক্সপিরিয়েন্সগুলো শুধুমাত্র নিজেরটা নিজের মধ্যেই সম্ভব। আমি শুধু আপনাকে গাইড করতে পারি, শেখাতে পারি, বাট ইটস আ ফিলিংস নিজে নিজে করতে হবে।
ঠিক আছে, আমি আজকে আর কোনো প্রশ্নের উত্তর দেবো না, কারণ আমি আমার নিজেরও খুব ভালো ফিলিংস আছে, আমি নিজে এমনিও করিও, কিন্তু এই ফিলিংসটা বেশি কথা বললে শরীরের ঊর্জাটা, এটা কথা করার পর কিন্তু কিছুক্ষণ চুপ করে থাকতে হয়। না, প্রণাম করার কোনো দরকার নেই। আমরা অনেক হৃদয়ের কাছাকাছিও আছো এবং খুব ভালো থাকো। সত্যি সবার জন্য মন থেকে খুব উইশ করি সবাই খুব সুস্থ থাকুন এবং একদম ভয় পাবেন না। কেউ কারোর আয়ু নিতে পারে না। এই যে চারিদিকে করোনা, বা আমার বাড়িতে যারা রয়েছেন তাদের সবাইকে বলি যে ভয় না, মেন্টাল ইমিউনিটি একদম কমাবেন না। যা হওয়ার হবে, আমাকে জুঝতে হবে, তাই তো। শেষ করছি। আপনাদের থেকে শুনবো কিন্তু যে কে কতটা প্র্যাকটিস করছেন, কার কিরকম এক্সপিরিয়েন্স। আগামীকাল রাশিফল রাত্রি 9টা থেকে, ঠিক আছে। আর নেক্সট যে লাইভটা হবে, we are talking about we will discuss about the mudra, তাই তো। কি মুদ্রা? জ্ঞান মুদ্রা, বরুণ মুদ্রা, আকাশ মুদ্রা, বায়ু মুদ্রা, ঠিক আছে। টাটা, নমস্কার, সবাই খুব ভালো থাকুন। আর সবাইকে বলছি যারা পরে রেকর্ডেড লাইভটা দেখবেন অবশ্যই শেয়ার করবেন, খুব দরকারি। আমাদের শাস্ত্র, আমাদের সোল, আমাদের শাস্ত্রের সাথে আমাদের সোল জড়িয়ে আছে। সোল যদি ডিসকানেক্ট হয়ে যায় তাহলে আপনি এদিক ওদিক ঘুরবেন, কিছু করতে পারবেন না। কানেক্টেড টু ইউর সোল, কানেক্টেড টু ইউর রুটস, ঠিক আছে। নমস্কার, গুড নাইট।